আসসালামু আলাইকুম, সালাম, আদাব। স্বাগতম বিদ্যাবাইচের আরো একটি লাইভ সেশনে। আজকে আমরা আলোচনা করব ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোর অ্যাডমিশন টেস্ট নিয়ে। চলুন আমরা আমাদের মূল পর্বে চলে যাই। আমরা গেস্টদের সাথে পরিচিত হয়ে নিই। ধন্যবাদ চন্দ্রিকা তোমাকে। আমার নাম হচ্ছে অরণ্য। আমি বুয়েটের ট্রিপলি ডিপার্টমেন্টে অধ্যয়নরত আছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মোহাম্মদ আজওয়াদুজ্জামান সাবিত। আমি রাজশাহী ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি রুয়েটে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে অধ্যয়নরত আছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইব্রাহিম তালুকদার। আমি ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে অধ্যয়নরত আছি। আসসালামু আলাইকুম সবাইকে। আমি জয়ন্ত বিশ্বাস। আমি রাজশাহী ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজিতে ডিপার্টমেন্ট অফ ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এ প্রথম বর্ষে অধ্যয়নরত আছি। ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ। দেখতেই পাচ্ছেন আজকে আমাদের সাথে লাইভ সেশনটি জুড়ে রয়েছে 4 জন মেধাবী মুখ। আমরা লাইভ সেশনটি শেয়ার করার জন্য কিছু সময় চেয়ে নিচ্ছি। যারা যারা দেখছেন তারা শেয়ার করে দেবেন যাতে আপনাদের বন্ধুরা উপকৃত হতে পারে। আমরা কিছু সময় চেয়ে নিচ্ছি, এরপরেই আমরা মূল অংশে চলে যাব। আমরা লাইভের মূল অংশে চলে যাচ্ছি। আমি প্রথমেই সাবিতের কাছে যাচ্ছি। সাবিত, আপনার কাছে প্রশ্ন। আমাদের এইচএসসির যে পড়াগুলো থাকে এবং অ্যাডমিশনের যে পড়াগুলো থাকে এগুলো আসলে কতখানি সম্পর্কিত যদি আপনি আমাদের বলেন। আপনার কাছে চলে যাচ্ছি। ধন্যবাদ চন্দ্রিকা প্রশ্নটির জন্য। খুবই গতানুগতিক এবং খুবই সাধারণ একটা প্রশ্ন, বাট এই প্রশ্নের ইম্পর্টেন্সটা অনেক সিগনিফিকেন্ট। তার কারণটা হচ্ছে যে এই প্রশ্নের অ্যান্সার আমাদেরকে এক এক জায়গায় এক এক ভাবে উপস্থাপন করা হয় এবং এক এক ধরনের উপস্থাপনের কারণে আমরা খুব বেশি পরিমাণে কনফিউশনে ভুগি। তো যদি আমি ডিরেক্টলি অ্যান্সার দিতে চাই যে এইচএসসির পড়াশোনার সাথে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের পড়াশোনার কতটুকু মিল রয়েছে, নির্দ্বিধায় এই কথা বলতে পারবো যে পুরোপুরি মিল না থাকলেও অনেকটা মিল রয়েছে। পুরোপুরি মিল রয়েছে এটাও বলা যেতে পারে অন্য একটা সেন্সে। তো আমি বিষয়টাকে ভেঙে ভেঙে বলার চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে এইচএসসি লেভেলে থাকতে আমরা যে প্রিপারেশনটা নিয়েছিলাম, মানে যে যদিও এই বছর এইচএসসি পরীক্ষা শেষ পর্যন্ত আর হয়নি, বাট এটা কিন্তু আমরা বলতে পারবো না যে আমরা এইচএসসি প্রিপারেশন একদমই নেইনি। কারণ এইচএসসি পরীক্ষা হওয়ার একদম আগে এসে হচ্ছে এইচএসসি পরীক্ষাটা লকডাউনটা পড়ে যায় এবং পরবর্তীতে এইচএসসি পরীক্ষাটা বাতিল করা হয়। সো এইচএসসি প্রিপারেশন কিন্তু আমরা অবশ্যই নিয়েছিলাম। সো এখন আসি সামঞ্জস্যতা কতটুকু ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন আর এইচএসসির পড়াশোনা। সামঞ্জস্য বলতে এইচএসসি লেভেলে আমরা যে সকল টপিক, যে সকল সাবজেক্ট পড়ে এসেছি, অ্যাডমিশন কিন্তু এই সকল সাবজেক্টের বাইরে বা এই সকল টপিকের বাইরে কিছু না।
একটা কথা সবসময় মনে রাখবা, কোনো অ্যাডমিশনেই আমরা যেই বইগুলো পড়ি বা যে টপিকগুলো পড়ি, যে সাবজেক্টগুলো আমাদেরকে কভার করতে হয় এইচএসসি লেভেলে অবশ্যই, সেই সাবজেক্ট সেই টপিকগুলোর বাহিরে অ্যাডমিশন লেভেলে কখনোই সাধারণত প্রশ্ন ভাবে আসতে দেখা যায় না। কিন্তু কিছু ক্ষেত্রে এরকম এক্সেপশন কিছু প্রশ্ন দিয়ে দেওয়া হয়, যেটার মাধ্যমে হচ্ছে এত এত কম্পিটিশনটা যাচাই করা হয়। কারণ সব প্রশ্ন 100% প্রশ্নই যদি তোমার কমন পড়ে যায় সবার, তাহলে কিন্তু তুমি কম্পিটিশনটা ভেবে জাজ করতে পারবা না। সো স্টুডেন্টকে কিন্তু ভাবে বাদ দেওয়া যাবে না। স্টুডেন্ট কিন্তু অনেক পরীক্ষা দিবে, বাট সিট কিন্তু খুবই অল্প। সো কিছু একটা করতে হবে। সো এটার জন্যই আমাদেরকে কিছু মাঝে মাঝে দেখা যায় কিছু এক্সেপশন জিনিস পড়তে হয়, বাট সেটা নেসেসারি না। তুমি তোমার এইচএসসি লেভেলের যে পড়াশোনাটা আছে সেটাই যদি তুমি ঠিকভাবে করতে পারো, তাহলে অ্যাডমিশনের অনেকটুকু অংশ কভার হয়ে যাবে, এটাতে কোনো সন্দেহ নেই। এখন আসি প্রিপারেশনের জায়গাটাতে বা কিভাবে সামঞ্জস্য করা যায়। দেখো, এইচএসসি লেভেলে থাকতে তোমরা কিন্তু সৃজনশীল প্রশ্ন বা নৈর্ব্যক্তিক প্রশ্ন এগুলা দিয়ে অভ্যস্ত। এখন তুমি সৃজনশীলের কথা চিন্তা করো, সৃজনশীলে কি হয়? সৃজনশীলে যেটা হয়, তোমাকে ক খ গ ঘ প্রশ্ন থাকে। তুমি গ ঘতে সাধারণত ম্যাথমেটিক্স ফেস করে থাকো, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের কথা বলতেছি, যেহেতু ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষাগুলোতে ফিজিক্স কেমিস্ট্রি এবং হায়ার ম্যাথ এই তিনটা সাবজেক্টেই ফোকাস করা হয়। তো গ আর ঘ নাম্বারে তুমি ম্যাথ ফেস করো, তুমি সময় পাও কতক্ষণ? গ আর ঘ নাম্বার জন্য তুমি সময় পাও অলমোস্ট 15 মিনিটের মতো। কিন্তু ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে যে তুমি কিন্তু প্রত্যেকটা ম্যাথ সলভ করার জন্য রাউন্ড ফিগারে 3 মিনিটের বেশি সময় কিন্তু পাবে না। সো এই যে একটা ট্রান্সফরমেশন, তুমি যেই ম্যাথ এইচএসসি লেভেলে থাকতে তুমি 10 মিনিটে সলভ করতা, সেই ম্যাথ তোমাকে 3 মিনিটে সলভ করতে হবে। এবং এখানে আরেকটা বিষয়, এইচএসসি লেভেলে কিন্তু তোমার অ্যান্সার দেওয়ার জন্য জায়গার কোনো সীমাবদ্ধতা ছিল না, তোমার কিন্তু অফুরন্ত জায়গা ছিল। কিন্তু ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে কিন্তু তোমার অফুরন্ত জায়গা থাকবে না। এক্সাম যেভাবেই হোক না কেন, এটা মোটামুটি বলা যায় তোমার কিন্তু অফুরন্ত জায়গা তারা দিবে না। সো তোমাকে অবশ্যই দুইটা ট্রান্সফরমেশন এখানে চিন্তা করতে হবে, একটা হচ্ছে কম টাইম আর একটা হচ্ছে কম জায়গা। এখন তুমি চিন্তা করো, তোমার পড়াশোনা কিন্তু সেম থাকতেছে, বাট তোমার প্রিপারেশনের জায়গাটাতে আলাদা। এই ক্ষেত্রে অনেকে বলে যে এইচএসসি থেকে অ্যাডমিশনের প্রিপারেশনটা আলাদা হয়ে যায়। আসলে আলাদা বলতে প্রিপারেশনের ধরনটা একটু আলাদা হয়ে যায়, বাট পড়াশোনা কিন্তু আলটিমেটলি আমাকে ওই এইচএসসি লেভেলের পড়াশোনাগুলোই করতে হচ্ছে। এক্সট্রা কিছু কিন্তু ওইভাবে আমাকে পড়া লাগতেছে না। হ্যাঁ, এক্সট্রা কিছু পড়তে হয় না এটা আমি বলবো না, কিন্তু ভালো একটা জায়গায় চান্স পেতে গেলে বা ভালো একটা পজিশনে যেতে গেলে অবশ্যই তোমাকে এইচএসসি লেভেলে যে পড়াশোনাটা আছে সেইটাকেই ভালো মতো ফোকাস করে ওইটাকেই ভালো মতো আয়ত্ত করতে হবে। সো এটা এভাবে বলা যেতে পারে যে এইচএসসির সাথে অ্যাডমিশনের পড়াশোনার মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু প্রিপারেশনের ধরনের দিক থেকে একটু পার্থক্য রয়েছে। চন্দ্রিকা। সাবিত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখতেই পারলেন সাবিত খুব সুন্দরভাবে গুছিয়ে প্রশ্নটির উত্তর দিল, কি করে এইচএসসি এবং অ্যাডমিশনের পড়ার ক্ষেত্রে আমরা সামঞ্জস্য আনতে পারি। এবার আমি চলে যাচ্ছি জয়ন্তের কাছে। জয়ন্ত, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, অনেক সময় আমাদের ভালো প্রিপারেশন থাকা সত্ত্বেও আমরা এক্সাম স্টাডিজ সম্পর্কে অনেক ভালো ধারণা বা কিছু টেকনিক্যালি ইস্যুর জন্য ভালো করতে পারি না, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের করণীয় কি কি? ধন্যবাদ চন্দ্রিকা আপনার প্রশ্নটির জন্য। তো আমাদের এইচএসসি এবং অ্যাডমিশন এই দুইটার ক্ষেত্রে আসলে আমাদের মেইন পার্থক্য কি থাকে? আমাদের হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্নে কিছু পার্থক্য থাকে। আমাদের এইচএসসি তে হয়তো সৃজনশীল প্রশ্ন থাকে, কিন্তু অ্যাডমিশনে সেটা থাকে না। এইচএসসি তে হয়তো আমাদের টাইম লিমিটেশনটা এত বড় কোনো ইস্যু নয়, কিন্তু আমাদের অ্যাডমিশনে সেই বিষয়টা আসলে অনেক বড় ইস্যু হয়ে দাঁড়ায়। এবং আমাদের হচ্ছে এইচএসসি তে একটি নির্দিষ্ট পরিমাণ সিলেবাস আমাদেরকে শেষ করতে হয়, কিন্তু আমরা দেখতে পারি যে হচ্ছে অ্যাডমিশনে গিয়ে আমাদের কিছু অ্যাডভান্স লেভেলের পড়াশোনা করতে হচ্ছে। তো এই হচ্ছে আমাদের মূলত পার্থক্য, যেটা সাবিত একটু আগে বলে আসলেন। কিন্তু এখানে আমি যে বিষয়টি আসলে আলোচনা করব সেটি হচ্ছে আমরা অনেকেই এইচএসসি তে অনেক বিষয় রেখে আসি, আমরা অনেক কিছু পড়ে আসি না। বিভিন্ন টপিক সম্পর্কে আমাদের হচ্ছে তখন কোনো ধারণা থাকে না। তো এই বিষয়টি আসলে কিরকম, আমরা দেখা যায় যে আমরা হয়তো ফিজিক্সের ক্ষেত্রে দেখা গেলে আমরা হয়তো এইচএসসি তে জ্যোতির্বিজ্ঞান বা সেমিকন্ডাক্টর বা হচ্ছে আধুনিক পদার্থ বিজ্ঞান বা হচ্ছে যদি আমি কেমিস্ট্রির ক্ষেত্রে চিন্তা করি তাহলে অর্গানিক কেমিস্ট্রি বা অর্থনৈতিক রসায়ন বা হচ্ছে কর্মমুখী রসায়ন, বা ম্যাথের ক্ষেত্রে যদি আমার দেখা যায় ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন বা গতিবিদ্যা, স্থিতিবিদ্যা, এইসব অনেক বিষয় অনেক কিছু থাকে যেগুলো হচ্ছে আমরা হয়তো করে আসি না। এর কারণ কি? এর কারণ যদি আমরা অনুসন্ধান করতে চাই তাহলে বলতে পারি যে আমাদের এইচএসসি লেভেলে মাত্র 1.5 বছর সময় থাকে। আর আমাদের হচ্ছে যেহেতু 7টা সাবজেক্ট, 7টার মধ্যে 6টার মধ্যেই প্রত্যেকটার সেকেন্ড পেপার রয়েছে, তো এতগুলো সাবজেক্ট আসলে 1.5 বছরের
দিনের মধ্যে পড়ে শেষ করাটা আমাদের জন্য কিছুটা কষ্টকরই হয়ে যায়। তো যেহেতু এটা আমাদের জন্য একটু কষ্টকর হয়ে যায়, তো আমরা একটু কি করি, ওই কিছু ছেড়ে দেওয়ার কথা চিন্তা ভাবনা করি। যেমন হচ্ছে এরকম হতে পারে ব্যাপারটি, যে আমরা কিভাবে আসলে ছেড়ে দিই। আমরা হচ্ছে আমাদের যেহেতু সৃজনশীল প্রশ্ন এসে থাকে, আমাদের যেহেতু অল্টারনেটিভ অপশন থাকেই, আমাদের হচ্ছে 8টা থেকে হয়তো 5টা সৃজনশীল কোশ্চেন অ্যান্সার করতে হয়, তাই হয়তো আমরা অল্টারনেটিভ অনেক অপশন পাই, তো আমরা হচ্ছে এটা ছেড়ে দিই। কিন্তু আমাদের অ্যাডমিশনে কিন্তু এরকমটি করলে আসলে একদমই হবে না, কারণ অ্যাডমিশনে কোথা থেকে যে প্রশ্ন আসবে তা আমরা আসলে কেউই বলতে পারি না। যেহেতু আমরা কোথা থেকে প্রশ্ন আসবে বলতে পারি না, তাই আমাদের পুরো সিলেবাসটা সম্পর্কে, অর্থাৎ পুরো পড়াটা সম্পর্কে আমাদের একটা খুব ভালো ধারণা থাকা অবশ্যই প্রয়োজন। কারণ এটা যদি আমরা একটু দেখতে চাই, তাহলে দেখা যাবে যে তুমি হয়তো ধরো কোনো ফিজিক্সে কোনো একটি চ্যাপ্টার বা কোনো একটি টপিক বাদ দিয়ে এসেছো, কিন্তু তোমার যে বন্ধু বা হচ্ছে আর যারা প্রিপারেশন নিচ্ছে তারা কিন্তু এই টপিকটি বাদ দেয়নি। তো এখন যদি অ্যাডমিশন টেস্টে যদি ওই চ্যাপ্টার থেকে বা ওই টপিক থেকে যদি এরকম কোনো প্রশ্ন এসে যায় যেটা হচ্ছে তুমি অ্যান্সার করতে তাহলে পারবে না, কিন্তু তোমার অন্যান্য যে বন্ধুরা বা হচ্ছে যে এই এই টপিকটি পড়ে এসেছে সে কিন্তু খুব ভালোভাবেই এটা অ্যান্সার করতে পারবে। তো এখানে দেখো তুমি কিন্তু ওইখানে তোমার তাদের সাথে তোমার কিন্তু একটা ডিফারেন্স তৈরি হয়ে যাচ্ছে, তুমি কিন্তু র্যাঙ্কিং এ তাদের থেকে পিছিয়ে পড়ছো। তো এই বিষয়গুলো আসলে এড়ানোর জন্য আমাদের হচ্ছে পুরো বই সম্পর্কে প্রথমে খুব ভালো ধারণা থাকতে হবে, না হলে আমরা কিন্তু এইচএসসি তে খুব ভালো পারফরমেন্স দেখাতে পারবো না। এরপরে যে বিষয়টি আসে সেটি হচ্ছে একটি সঠিক রুটিন তৈরি করা। আমরা এইচএসসি লেভেলও নিশ্চয়ই কিছু ছোটখাটো রুটিন তৈরি করেছি আমরা পড়ার জন্য, কিন্তু এখন দেখা যায় যেহেতু অ্যাডমিশন এখন হচ্ছে পড়া অনেক বেশি, আবার হচ্ছে সময়ও কম, কিন্তু এই বছর যেহেতু প্যান্ডেমিক সিচুয়েশন কিছুটা সময় হয়তো বেশি পাওয়া গেছে, তাও হয়তো সময়টা কমই বলা যায়, কারণ এইচএসসি যে হবে না সেটার ঘোষণা তো কিছুদিন আগেই মাত্র এসেছে। তো সেই হিসেবে দেখা যায় যে সময় খুব বেশি নেই। তো যেহেতু সময় খুব বেশি থাকে না, এই সীমিত সময়ের মধ্যে যদি প্রিপারেশন নিতে হয় তাহলে ভালো একটি রুটিন আসলে প্রয়োজন, কারণ ভালো রুটিন যদি থাকে তাহলেই তো ভালোভাবে প্রিপারেশন নেওয়া সম্ভব। যদি রুটিনটা ভালো হয় তাহলে তুমি দেখতে পারবে যে তুমি পরবর্তীতে তুমি হচ্ছে রিভিশন দেওয়ার জন্য যথেষ্ট সময় পেয়ে যাচ্ছ। এবং তুমি হচ্ছে যদি এইভাবে হচ্ছে রুটিন তৈরি করে পড়ো, তাহলে হচ্ছে তুমি তোমার সব পড়া ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যদি সাথে আবার ইংলিশ যোগ হয় সেটাও সময়ের মধ্যে তুমি পড়ে শেষ করতে পারবা। রুটিন তৈরি করার ক্ষেত্রে একটি বিষয় যেটি আমি সবসময় বলি সেটা হচ্ছে তোমার পরীক্ষা যেদিন হচ্ছে সার্কুলার দিবে, তুমি দেখতেই পারবা কবে পরীক্ষা। তো সেই পরীক্ষা প্রথম পরীক্ষার অবশ্যই 1 মাস আগে তোমার সব সিলেবাস তোমার শেষ হয়ে যাওয়া প্রয়োজন, কারণ এই 1 মাসটা তুমি কিসের জন্য রাখবা? এই 1 মাসটা রাখবা হচ্ছে তুমি আগের যে পড়াগুলো পড়েছো সেগুলো রিভিশন দেওয়ার জন্য, এবং কোথাও যদি তুমি আটকে যাও সেগুলো আবার দেখার জন্য, এবং সবগুলো বারবার প্র্যাকটিস করার জন্য। তো এক্ষেত্রে একটি পারফেক্ট রুটিন আসলে সবাই আমাদের জন্য খুবই আসলে প্রয়োজন হয়ে দাঁড়ায়। এরপরে যেটি আমি কথা বলবো সেটি হচ্ছে পড়া রিভিশন দেওয়া। এই বিষয়টিতে আমাদের অনেকের একটু গাফিলতি লক্ষ্য করা যায়। যেমন আমরা হয়তো অনেকেই কাজটি করি যে আমরা হয়তো পড়ে যাচ্ছি, কিন্তু পড়াটা আগের যে পড়াটা সেটা হয়তো রিভিশন দিচ্ছে না। এটা যদি হয়ে যায় তাহলে কিন্তু আমাদের অনেক সমস্যা হতে পারে, কারণ হচ্ছে যদি আমরা পড়া রিভিশন না দিই তাহলে আমাদের আগের পড়া তো মনেই থাকে না, এর জন্য আমাদের অনেক লসের সম্মুখীন হতে পারে। তো তোমরা একটা জিনিস খেয়াল করো, তোমাদের এক্ষেত্রে দুটি সমস্যা সম্মুখীন তোমরা হতে পারো। যে মনে করো তুমি হচ্ছে অনেকদিন আগে কোনো একটি টপিক পড়েছিলে, সেটা হচ্ছে তোমার মনে নেই, কিন্তু পরীক্ষাতে হয়তো সেই টপিকটি এসে গিয়েছে, সেই টপিক থেকে প্রশ্ন এসে গিয়েছে। তো এই ক্ষেত্রে তুমি সেটা অ্যান্সার করতে পারবে না, কারণ হচ্ছে তোমার তো আসলে ব্যাপারটি মনে নেই। এরকম অনেকের ক্ষেত্রে আসলে দেখা যায় যে বলে এই টপিকটা তো আমার পড়া ছিল, কিন্তু অনেকদিন ধরে যেহেতু আমি রিভাইজ করিনি তাই হচ্ছে আমি হচ্ছে অ্যান্সারটা করে আসতে পারিনি। তো তুমি এই সমস্যাটাই পড়বে। এছাড়া হচ্ছে তুমি যদি ঠিকঠাক মতো রিভিশন না দাও তাহলে কিন্তু তুমি হচ্ছে পরীক্ষার হলে ঠিক মতো লিখে আসতে পারবে না। তো এক্ষেত্রে তোমাকে করতে হবে কি, তোমাকে রিভিশনের ব্যাপারে অবশ্যই খুব স্ট্রিক্ট থাকতে হবে। আর হচ্ছে তুমি রিভিশন ব্যাপারটি কিভাবে করতে পারো, ধরো তুমি ফিজিক্স হচ্ছে 5টি চ্যাপ্টার পড়লা, তো 5টি চ্যাপ্টার ধরো 5th চ্যাপ্টারটা শেষ হওয়ার পরে তুমি হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড চ্যাপ্টারটা রিভাইজ করে ফেললা। এভাবে যদি তুমি একটু নিয়ম মাফিক রিভাইজ করার অভ্যাসটি গড়ে তুলো তাহলে কিন্তু তোমার ক্ষেত্রে খুবই সুবিধা হবে, কারণ যদি রিভিশন ঠিকঠাক মতো দেওয়া না থাকে, যদি হচ্ছে পরীক্ষার হলে তোমার পারফরমেন্সটা ঠিক না থাকে তাহলে কিন্তু আসলে হবে না। আরেকটি বিষয় এখানে সেটি হচ্ছে যে ধরো তুমি তো এক জায়গায় পরীক্ষা দিবে না, তুমি তো বেশ কয়েক জায়গায় পরীক্ষা দিবে। তো প্রত্যেকটা পরীক্ষার আগে 5-6টা সাবজেক্ট আসলে রিভিশন দিয়ে যাওয়া আসলে অসম্ভবই বলা যায়। তো যেহেতু এটা আসলে সম্ভব হয় না, তো তুমি কিন্তু আসলে পরীক্ষার আগের দিন রাতে সব দেখে যাওয়ার সুযোগ পাবে না। তো যেহেতু দেখে যাওয়ার সুযোগ পাবে না, তো তোমাকে অবশ্যই আগে থেকে রিভিশনটা খুব ভালোভাবে থাকার প্রয়োজন হবে। এরপরে যেটি আমি বলবো সেটি হচ্ছে
কোয়েশ্চেন ব্যাংক সলভ করার যে বিষয়টি, কোয়েশ্চেন ব্যাংক সলভ করার যে বিষয়টি আসে, সেখানে প্রথমেই বলা যায় যে তুমি যদি কোয়েশ্চেন ব্যাংক আসলে না সলভ করো তাহলে কিন্তু তোমার আসলে কোয়েশ্চেনের প্যাটার্ন কি হবে সেটা সম্পর্কে কোনো ধারণাই তোমার তৈরি হলো না। তো তুমি হচ্ছে দেখো, তুমি হচ্ছে যদি তোমার হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক সম্পর্কে ভালো ধারণা থাকে তাহলে তুমি যে স্পেসিফিক ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবে সেই ইউনিভার্সিটিতে পূর্ববর্তী বছরে যে কোয়েশ্চেন গুলো আসছে এই সম্পর্কে তুমি ভালো একটা ধারণা পেয়ে যাবে। তাদের কোয়েশ্চেন প্যাটার্ন কেমন, তাদের হচ্ছে তাদের ছোট না, সরি, তাদের হচ্ছে কোয়েশ্চেনটা কি ইজি হয় নাকি হার্ড হয় এই সম্পর্কে তুমি হচ্ছে ধারণা পেয়ে যাবা। আর হচ্ছে দেখো, এখানে যে বিষয়টি আসলে বলার প্রয়োজন সেটি হচ্ছে একটা প্রশ্ন তো এভাবেই সেট করা হয় যে 100% এর মধ্যে হয়তো 60 থেকে 70% কোয়েশ্চেন হচ্ছে তোমার ইজি হবে এবং মিডিয়াম লেভেলের হবে। তো হচ্ছে এই কঠিন প্রশ্নগুলোর পিছনে আসলে দৌড়াদৌড়ি করে কোনো সময় নষ্ট করে আসলে লাভ নেই, কারণ এই 60 থেকে 70% কোয়েশ্চেনই কিন্তু তোমাকে আসলে চান্স পাইয়ে দিবে। যদি তুমি 60 থেকে 70% কোয়েশ্চেন ভুল করো তাহলে কিন্তু তুমি হচ্ছে অন্যদের থেকে পিছিয়ে যাবে, কারণ 90 থেকে 95% স্টুডেন্ট কিন্তু আসলে এই প্রশ্নগুলোর অ্যান্সার ভুল করবে না। তো তোমাকেও এই দিকে খেয়াল রাখতে হবে যে তোমার এই যে 60 থেকে 70% যে ইজি বা মিডিয়াম লেভেলের কোয়েশ্চেন গুলো এগুলো তুমি ঠিকঠাক মতো হচ্ছে অ্যান্সার করে আসতে পারো। এবং কিছু থাকবে জটিল প্রশ্ন, এই জটিল প্রশ্নগুলোর ক্ষেত্রে তুমি একটি কাজ করতে পারো। যদি হচ্ছে তুমি যখন হচ্ছে মডেল টেস্ট দিবা বা প্রিপারেশন যখন নিবা তখন তুমি কি করবা যে জটিল প্রশ্নগুলো যখন আসবে তখন তুমি একটু পড়ে দেখলা প্রশ্নটা, যদি তোমার কাছে খুব জটিল মনে হয় তুমি একটু ট্রাই করে দেখলা, হ্যাঁ, যদি হচ্ছে এরপরেও তোমার কাছে জটিল লাগে, দেখতে তুমি পারতেছো না, তখন তুমি ওটা ছেড়ে দিয়ে আসো, তুমি ওটা থেকে চলে অন্য কোয়েশ্চেনে চলে আসো। কারণ তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, তুমি একটা কমপ্লেক্স কোয়েশ্চেন যদি তুমি হচ্ছে 10 মার্কের হয় সেটা তুমি সলভ করতে যে পরবর্তীতে যদি 3 থেকে 4টা কোয়েশ্চেন সোজা কোয়েশ্চেন তুমি ছেড়ে দিয়ে চলে আসো বা ঠিকঠাক ভাবে অ্যান্সার করতে না পারো তাহলে কিন্তু তোমার বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়ে যাবে। তুমি ওই জটিল কোয়েশ্চেনটা তুমি অ্যান্সার যদি করতে পারো তাহলেও 10 মার্ক পাবা, আর যদি হচ্ছে না পারো তাহলে তো পেলাই না। কিন্তু ওই যে 3 থেকে 4টা প্রশ্ন যে 30 থেকে 40 মার্ক, তুমি এই একই সময়ে জটিল প্রশ্ন সলভ করতে যত সময় নিলে তুমি এই সময় 10 থেকে 12 মিনিট সময় হয়তো ওই 3 থেকে 4টা প্রশ্ন সলভ করে একই সময় 40 নাম্বার পেয়ে যেতে। তো এক্ষেত্রে তোমাকে এই ট্রিক্স গুলো দেখতে হবে যে তুমি হচ্ছে কিভাবে কোয়েশ্চেন সলভ করবে। আর একটা বিষয় সবশেষে অবশ্যই মনে রাখতে হবে যে তোমাকে হচ্ছে একটি পরীক্ষা দেওয়ার অভ্যাস তৈরি করতে হবে। এই যে ছাড়ার অভ্যাসটা যেটি আমি বললাম, একটি তুমি কোয়েশ্চেন গুলো বুঝে বুঝে তোমাকে অ্যান্সার করতে হবে। পরবর্তীতে তুমি যখন হচ্ছে পরীক্ষা শেষ করবে তখন হাতে 10 থেকে 15 মিনিট সময় লাগবে এবং এই সময়ের মধ্যে তুমি পরবর্তীতে এসে আবার এই জটিল প্রশ্নগুলো ট্রাই করতে পারো। এবং তোমাকে আরেকটি বিষয় যেটি লক্ষণীয় সেটি হচ্ছে তোমাকে অবশ্যই ছোট জায়গার মধ্যে অর্থাৎ শর্ট জায়গার মধ্যে প্রশ্ন সলভ করার অভ্যাসটি করতে হবে। যেহেতু পূর্ববর্তী বছরগুলোতে ইঞ্জিনিয়ারিং এ রিটেনই হয়েছে, তো আমি রিটার্ন এক্সপিরিয়েন্স থেকেই তোমাকে কিছু সাজেশন দিতে চাই যে হচ্ছে সাধারণত একটি পৃষ্ঠায় 3টা প্রশ্ন এসে থাকে এবং 3টা প্রশ্ন তোমাকে সলভ করতে হয়, তো জায়গা খুবই কমই পাওয়া যায়। তো এক্ষেত্রে হচ্ছে প্রশ্নগুলো সলভ করার ক্ষেত্রে তুমি দেওয়া আছে বা মনে করি প্রমাণ করতে হবে এসব হাবিজাবি জিনিস না লিখে তুমি জাস্ট মেইন ম্যাথের পার্টটুক করো, তুমি জাস্ট সূত্র দিয়ে ম্যাথটুক করে আসো, তাহলেই দেখবে তুমি হচ্ছে পুরো মার্ক পেয়ে যাবে। এখানে তোমার হচ্ছে ওই বড় করে লিখার কিছু দরকার নেই, তুমি শর্ট হ্যান্ডে ম্যাথ করার চেষ্টা করো। যদি তুমি এই যে পদ্ধতিগুলো আছে এগুলো যদি তুমি অনুসরণ করো তাহলে এই যে স্ট্র্যাটেজি গুলো আছে তাহলে তুমি অবশ্যই ভালো কিছু করতে পারবে। আর সবার তো নিজস্ব কিছু স্ট্র্যাটেজি থাকে, সেই স্ট্র্যাটেজি গুলো সে দিয়ে নিজের বেস্টটা সে বের করে দিতে পারতো। তুমি অনুসন্ধান করো তোমার নিজের মধ্যে তোমার স্ট্র্যাটেজি গুলো আসলে কি। আমার এই স্ট্র্যাটেজি গুলো আমাকে এভাবে হেল্প করেছে, তো তোমার স্ট্র্যাটেজি গুলো নিশ্চয়ই তোমাকে হেল্প করবে, সাথে আমার উপদেশ তো থাকবে। আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ চন্দ্রিকা। জয়ন্ত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুব গুছিয়ে কিন্তু সুন্দর করে জয়ন্ত অ্যান্সার গুলো দিল এবং খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলে গেলেন। এবারে আমি চলে যাচ্ছি ইব্রাহিমের কাছে। ইব্রাহিম, আমরা জানি যে অ্যাডমিশন টেস্টের সময় নানা গুণী নানা মত শুনি, মানে আমাদের এক প্রকার পাশের বাসার আন্টি যে তথাকথিত যে বিষয়টা আছে, এই ক্ষেত্রে আমরা কিন্তু অনেক আমাদের উপরে অনেক ডিমোটিভেটেড একটা জিনিস আসে। তো আমরা এই প্রভাব মুক্ত হওয়ার জন্য আশেপাশের কি করতে পারি? আপনার কাছে প্রশ্ন। ধন্যবাদ চন্দ্রিকাকে। এটা খুবই কমন একটা কোশ্চেন এবং একটি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো আমি এক্ষেত্রে বলতে চাই অ্যাডমিশন টাইমটা অবশ্যই একটা জার্নির মতো। ধরে নাও তুমি তোমার বাসা থেকে তোমার ভার্সিটি পর্যন্ত যাবে, তো সেক্ষেত্রে তুমি স্টেপ বাই স্টেপ যাবে, তুমি প্রতিটা স্টেপে ভেহিকেল গুলো আলাদা করা। তো সেক্ষেত্রে তোমার স্টাডি কিন্তু একটা ভেহিকেল না, সেটার পাশাপাশি ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ, কনফিডেন্স, টাইমিং এগুলো অবশ্যই অন্তর্ভুক্ত। এক্ষেত্রে যে কোনো একটা যদি বাদ পড়ে যায় সেক্ষেত্রে অ্যাডমিশনে এই জার্নি বেশ কঠিন হয়ে যায়।
অ্যাডমিশনের এই জার্নিতে মেন্টাল হেলথ কনফিডেন্স হারিয়ে ফেলার প্রভাব সবচেয়ে বেশি দেখা যায়। তার তার একমাত্র কারণ হলো আশেপাশে মানুষের বা প্রতিবেশীর নেতিবাচক কথাবার্তা, যা তোমাকে মানসিকভাবে আঘাত করার পাশাপাশি কনফিডেন্স কমিয়ে দেয়, যা আমি নিজেও এক্সপিরিয়েন্স করেছি, কিন্তু আল্লাহর রহমতে আমি সেটা পরবর্তীতে খুব ইজিলি ওভারকাম করতে পেরেছি। এখান থেকে ওভারকাম করার জন্য তোমাকে অবশ্যই মেন্টালি স্ট্রং হতে হবে, যে যাই বলুক তুমি কখনোই ভেঙে পড়বে না, তোমার মধ্যে আত্মবিশ্বাস অবশ্যই থাকতে হবে যে তুমি পারবে। যদি সেটা না পারো তবে তোমাকে অন্য পথ অবলম্বন করতে হবে। সেক্ষেত্রে তুমি সবকিছুর মধ্যে পজিটিভিটি খুঁজবে। ধরে নিবে যা বলা হচ্ছে সবকিছু তোমাকে ইন্সপায়ার করার জন্য, বা যারা এসব কমেন্ট করছেন তারা চান তুমি যেন তোমার পড়াশোনার ফ্লোটাকে আরো দ্বিগুণ বাড়িয়ে দিতে পারো। পাশাপাশি বন্ধু বান্ধব, ফ্যামিলি মেম্বার্স, সিনিয়র ভাই আপু যারা ভালো ভালো কথা বলেন, তোমাকে ইন্সপায়ার করেন, তাদের সাথে তুমি কথাবার্তা বলবে, মেলামেশা করবে, তাহলে নিজের কাছে ভালো লাগবে, সামনে ভালো করার বা নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য সহজ হবে। মোট কথা তুমি নিজের মধ্যে সবসময় পজিটিভিটি রাখবে, নিজেকে কিভাবে মোটিভেটেড রাখা যায় সেটার একটা ওয়ে তুমি খুঁজে বের করবে। যদি কখনোই ডিমোটিভেটেড তুমি হয়ে যাও, সেক্ষেত্রে তুমি সেই ওয়ে অবলম্বন করবে, যে ওয়েতে তুমি নিজেকে মোটিভেটেড রাখতে পারো তুমি সেই ওয়ে ফলো করবে। ইনশাল্লাহ সবকিছু ঠিকভাবেই হবে চন্দ্রিকা। ইব্রাহিম, আপনাকে ধন্যবাদ। তার মানে আপনারা বুঝতেই পারছেন, নিন্দুকের বাসি আমি সবার চেয়ে ভালো। অর্থাৎ যারা নিন্দুক আছে তাদের কথাগুলো কিন্তু আমাদের পজিটিভলি নিতে হবে। এবার আমি চলে যাচ্ছি অরণ্যর কাছে। অরণ্য, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, যদি কেউ ইঞ্জিনিয়ারিং ভার্সিটির জন্য প্রিপারেশন নিতে চায়, সেক্ষেত্রে কিভাবে ইফেক্টিভলি আপনার প্রিপারেশনটা নিতে পারে? ধন্যবাদ চন্দ্রিকা তোমাকে প্রশ্নটি করার জন্য। আচ্ছা, প্রত্যেকটা সাবজেক্টই আসলে আমি প্রথমে বলবো যে অনেক বেশি বেশি গুরুত্বপূর্ণ। ইঞ্জিনিয়ারিং মানে যে কোনো ভর্তি পরীক্ষার ক্ষেত্রে আমি বলবো, আই মিন ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার জন্য আমরা জানি যে সবাই যে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথটাই আসলে মূলত পরীক্ষায় এসে থাকে। আর হয়তোবা দু একটা ইউনিভার্সিটিতে হয়তোবা ইংলিশটাও সাথে এসে থাকে, বাট মেইনলি ফোকাসটা করতে হয় আসলে ফিজিক্স, কেমিস্ট্রি এবং হায়ার ম্যাথের উপর। তো এখন ফিজিক্স, কেমিস্ট্রি বা হায়ার ম্যাথ যেটার কথাই বলি না কেন, প্রথমে যদি ফিজিক্সের কথা বলি, দেন আমি যদি আমার পার্সোনাল অভিজ্ঞতা শেয়ার করি, দেন আমি বলবো যে প্রথমে ফিজিক্সের ক্ষেত্রে প্রথমে থিওরিটা জেনে নিয়ে দেন যদি অনেক অনেক বেশি প্র্যাকটিস করা হয়, তাহলে আসলে খুব ইজি হয়ে যাবে ভর্তি পরীক্ষায় ওই ফিজিক্স অংশটা আসলে সলভ করতে গিয়ে। আমি যেমন বলতে পারি যে আমি যেটা করতাম, প্রথমে আমি হয়তোবা থিওরিটা পড়লাম, দেন আমি দেখা যায় যে বইয়ের শেষে বিভিন্ন প্রত্যেকটা রাইটারের কিছু কিছু মানে এক একটা রাইটারের কিছু কিছু বই আছে, তো প্রত্যেকটা সাবজেক্টেরই। তো আমি দেখা যাচ্ছে যে দুইটা বা তিনটা রাইটারের বই আমি দেখা গেল অনুশীলনটা সলভ করলাম, দেন আমি প্রশ্ন ব্যাংকটা নিয়ে বসতাম, দেন প্রশ্ন ব্যাংকের ম্যাথগুলি সলভ করার ট্রাই করতাম, দেন যদি আরো দুই একটা গাইড টাইপ থাকে দেন আমি সেগুলি আসলে সময়ের উপর নির্ভর করে, আমার যদি সময় থাকতো আমি তাহলে সেটা সলভ করার ট্রাই করতাম। এভাবে আসলে ফিজিক্সের প্রিপারেশনটা নেওয়া যায়। আর প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ, যেটা আগেও মেনশন করা হয়েছে, যেটা হচ্ছে সময়। আসলে প্রত্যেকটা প্রশ্নের জন্য আসলে 3 মিনিটের বেশি সময় কিন্তু আসলে আশা করা যায় না বা পাওয়া যাবে না। তো সেক্ষেত্রে আমাকে অবশ্যই 3 মিনিটের মধ্যেই শেষ করা ট্রাই করতে হবে এবং খুবই অল্প জায়গার মধ্যে। আহ এটা আসলে এইচএসসির সাথে মূলত ডিফারেন্ট হচ্ছে অ্যাডমিশন এই জায়গাটাতে, সময় এবং কাগজ, যেটা আগেও মেনশন করা হয়েছিল। তো ফিজিক্সের ক্ষেত্রে যেটা বলছিলাম যে দেখা যাচ্ছে যে আহ, প্রথমে বইয়ের থিওরি, দেন বইয়ের অনুশীলনীর ম্যাথ, দেন আমি প্রশ্ন ব্যাংক, দেন যদি আরো আমার যদি সময় থাকে এবং আমার যদি আরো সহায়ক কিছু বই থাকে দেন আমি সেটা হয়তোবা সলভ করতাম। দেন কেমিস্ট্রির ক্ষেত্রে আমি যদি বলি, কেমিস্ট্রির ক্ষেত্রে আমি একটা জিনিস খুব বেশি করে মেনশন করব। আমি যখন মানে অ্যাডমিশন সিজনে আমি যখন ছিলাম, তখন আসলে আমাদের মধ্যে অনেকেরই টেন্ডেন্সিটা ছিল আসলে কেমিস্ট্রি একটু মানে কম পারার টেন্ডেন্সিটা সবার মধ্যেই ছিল। ফিজিক্স এবং ম্যাথস দেখা যেত যে অনেকেই খুব ভালো পারছে, কিন্তু কেমিস্ট্রির পিছনে কেন জানি একটু মানুষের একটু মানে দুর্বল সাইড থাকে। কেমিস্ট্রি হয়তোবা হয়তো মুখস্থ জিনিস বেশি কেমিস্ট্রি থাকাতে হয়তো অনেকের কেমিস্ট্রিটা ভালো লাগে না, বা অনেক সময় দেখা যাচ্ছে যে কেমিস্ট্রিটাতে একটু সময় কম দিচ্ছে। তো আমি বলবো যে কেমিস্ট্রিটা যদি কেউ ভালো মতো আসলে পড়তে পারে, আমি বলবো যে কেমিস্ট্রি থেকেই সবচেয়ে বেশি অ্যান্সার করা সম্ভব, কারণ কেমিস্ট্রি থেকেই সবচেয়ে বেশি আসলে মুখস্থ টাইপ প্রশ্ন আসে, এবং মুখস্থ টাইপ প্রশ্ন আসলে আসলে আমার যদি উত্তরটা জানা থাকে আমি একদম 10-এ 10 আমি ইজিলি পেয়ে যাব। ফিজিক্স আর ম্যাথের ক্ষেত্রে আমাকে ম্যাথ করতে হচ্ছে,
যেটা আসলে কেমিস্ট্রির ক্ষেত্রে কেমিস্ট্রির মুখস্থ টাইপ প্রশ্ন বেশি থাকাতে কেমিস্ট্রিতে আমি ওই সুবিধাটা পাচ্ছি যে আমি ডিরেক্টলি 10-এ 10 পেয়ে যেতে পারি অল্প কিছু লেখালেখি। আবার কেমিস্ট্রিতে কিছু ম্যাথও থাকে, তো সেগুলোর জন্য আমি ফিজিক্সের ক্ষেত্রে যে পন্থাটা অবলম্বন করার কথা বলেছি সেটাই আসলে করতে হবে। প্রথমে বইয়ের থিওরি, দেন আমার হচ্ছে প্রশ্ন ব্যাংক, দেন বইয়ের অনুশীলনীর ম্যাথগুলি সলভ করতে হবে, এভাবেই আর কি। ম্যাথের ক্ষেত্রে আমি বলবো যে ম্যাথের ক্ষেত্রে তো আসলে প্র্যাকটিস, মানে ম্যাথের ক্ষেত্রেই সবচেয়ে বেশি প্র্যাকটিসটা আসলে জরুরি, কারণ ম্যাথের মানে পরিধিটা আসলে আমার কাছে অনেক বেশি মনে হতো। বিভিন্ন বইয়ের অনুশীলনীতে যতগুলি ম্যাথ দেওয়া থাকতো হায়ার ম্যাথের ক্ষেত্রে, এটা অনেক বেশি সংখ্যক। বিশেষ করে কঠিন কঠিন কিছু টপিক রয়েছে, যেমন হচ্ছে স্থিতিবিদ্যা, গতিবিদ্যা, এগুলো আসলে মানে অনেক বেশি প্র্যাকটিসের দরকার এগুলিতে আসলে একটা আয়ত্ত আনার জন্য। তো সেগুলি ক্ষেত্রে আমাকে অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করতে হবে এবং রুটিন করে রেগুলারলি নিয়মিত প্র্যাকটিস করে যেতে হবে। তাহলেই আসলে একটা ভালো প্রিপারেশন নেওয়া সম্ভব হবে আমি মনে করি যে হায়ার ম্যাথের ক্ষেত্রে। আহ, যেটা বলেছিলাম, প্রশ্ন ব্যাংক, বইয়ের অনুশীলনী, এটা অবশ্যই সলভ করতে হবে এবং অবশ্যই 3 মিনিটের মধ্যে সলভ করার ট্রাই করতে হবে। এভাবে আসলে মানে প্রিপারেশন নিলে আসলে খুব ইজি হয়ে যাবে আমার ভর্তি পরীক্ষার ক্ষেত্রে আসলে অ্যান্সার করতে গিয়ে। পরীক্ষার হলে আসলে অনেকেই হয়তো অনেক সময় ঘাবড়ে যায়, সেটা আসলে করা যাবে না। খুব ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে হবে। খুব ঠান্ডা মাথায় কেউ যদি নিজের উপর কনফিডেন্স রেখে পরীক্ষা দেয়, আমার মনে হয় না যে তাকে আটকানো সম্ভব হবে, যদি তার অ্যাডমিশন সিজনের 2-3 মাস সে যদি খুব ভালো করে আসলে প্রিপারেশনটা নিয়ে থাকে। তো এটাই আসলে আমার বলার ছিল। চন্দ্রিকা, থ্যাংক ইউ। তো এখানে আমার কিছু কথা অ্যাড করার আছে। সেটা হচ্ছে যে আমরা তো হচ্ছে ইঞ্জিনিয়ারিং এ সাধারণত আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এটাই এসে থাকে না, সাধারণত আবার ইংলিশ কোনো জায়গায় অ্যাড হয়। তো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের কথাই আমি বলবো। তো অরণ্য তো একটু আগে বলেই আসলেন প্রায় বেশিরভাগ কথাই। আমি জাস্ট ছোট করে কিছু বলবো যে ফিজিক্সের ক্ষেত্রে আমাদের হচ্ছে বইয়ের শেষের দিকে কিছু একদম সৃজনশীলেরও পরে শেষের দিকে কিছু গাণিতিক সমস্যাবলী থাকে। এই সমস্যাগুলো আমাদের হচ্ছে সলভ করতে হবে, কারণ হচ্ছে এই সমস্যাগুলোতে দেখা যায় যে একটা হিউজ পরিমাণ ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকে। তো এটা আমি নিজে আসলে সলভ করতাম না, পরবর্তীতে আমি জেনেছি। তো পরবর্তীতে যখন অ্যাডমিশনে আমি ছিলাম তখন আমি সলভ করেছিলাম। তো এটা যাতে প্রথম থেকে কেউ ভুল না করে এজন্য এটা আসলে বলা। আবার ফিজিক্সের ক্ষেত্রে আরেকটি বিষয় দেখা যায় যে ফিজিক্সে তো অনেক সূত্র থাকে, 2 পেপার মিলে আসলে অনেক সূত্র থাকে। তো এই সূত্রগুলো আসলে মনে রাখা একটু টাফ। তো কিভাবে কি করা যায়? তো এরকম তুমি করতে পারো যে হচ্ছে প্রতিদিন সকালে উঠে 15 থেকে 30 মিনিট তুমি কোনো একটা নির্দিষ্ট চ্যাপ্টারের সূত্রগুলো তুমি হচ্ছে লিখে ফেললে, হ্যাঁ, এবং এই সূত্রগুলো দিয়ে কি কি ম্যাথ করা যায় সেটা তুমি একটু চিন্তা করে দেখলে, বা হচ্ছে ম্যাথ গুলো একটু তুমি যদি পারো তাহলে হচ্ছে তুমি ম্যাথ গুলো একটু দেখে নিলে। এছাড়াও যে বিষয়টি আসলে ফিজিক্সের ক্ষেত্রে থাকে, তোমাকে এটা আগেই মেনশন করা হয়েছে যে কোয়েশ্চেন ব্যাংক তো তোমাকে অবশ্যই করতে হবে, বই দেন কোয়েশ্চেন ব্যাংক, এটা তো মাস্ট। তো এটা গেল ফিজিক্সের কথা। এরপরে যদি হচ্ছে আমি কেমিস্ট্রি ক্ষেত্রে যেতে চাই, তো কেমিস্ট্রি ক্ষেত্রে আমার যে বিষয়টি আসে সেটি হচ্ছে কেমিস্ট্রি ক্ষেত্রে অনেকেই বলে যে ভাইয়া অর্গানিক কেমিস্ট্রি তো আসলে অনেক বড় একটা বিষয়, অর্গানিক কেমিস্ট্রি আমি কিভাবে কি শেষ করব কি না করব। তো অর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রে যদি আমি একটা বিষয় বলি, একটা তোমাদের একটা হ্যাকস এর মতো যদি বলে দিতে চাই, তুমি হচ্ছে সিচুয়েশন ক্রিয়েট করার চেষ্টা করবে সবসময়। হ্যাঁ, কারণ আমাদের বইয়ে কি থাকে যে হয়তো অ্যালকোহলের প্রস্তুতি বা হচ্ছে অ্যামিনের প্রস্তুতি বা অ্যামাইডের প্রস্তুতি বা হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের প্রস্তুতি, এরকম ভাবে আসলে প্রস্তুতিগুলো দেওয়া থাকে। কিন্তু আসলে জৈব যৌগ কিন্তু এরকম নয়। জৈব যৌগ কিন্তু খুব সহজেই একটা বিষয় থেকে অন্য বিষয়ে রূপান্তর করা যায় যদি তোমার বিক্রিয়া খুব ভালোভাবে জানা থাকে। এজন্য তোমাকে কি করতে হবে, তোমাকে নিজে নিজে সিচুয়েশন তৈরি করে নিতে হবে। ধরো তুমি এভাবে চিন্তা করলে যে হচ্ছে আমি অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকানোইক অ্যাসিড তৈরি করবো, বা হচ্ছে তুমি অ্যালকানোইক অ্যাসিড থেকে অ্যামাইড তৈরি করবে, বা অ্যামাইড থেকে তুমি অ্যামিনে আসবে, অ্যামিন থেকে হচ্ছে তুমি আবার অ্যালকানোইক অ্যাসিড তৈরি করবে, বা ইথিন থেকে তুমি হচ্ছে অ্যালকানল তৈরি করবে, বা হচ্ছে তুমি ইথাইন থেকে হচ্ছে তুমি ডেটল তৈরি করবে। এভাবে তোমাকে নিজেই চিন্তা করে নিতে হবে। এটা কোনো এই বিষয় নয় যে কোনো একটা প্রশ্ন দেওয়া থাকবে বা ইয়ে থাকবে আমি ওখান থেকে পড়ে নিব, এরকম কোনো বিষয় নেই। তুমি নিজে নিজে সিচুয়েশন গুলো চিন্তা করো, ঠিক আছে? আর আরেকটি বিষয় যেটা আমি অ্যাড করবো সেটি হচ্ছে নামধারী যে বিক্রিয়াগুলো কেমিস্ট্রির ক্ষেত্রে, হ্যাঁ, এই যে বিশেষ করে জৈব যৌগের ক্ষেত্রে নামধারী যে বিক্রিয়াগুলো, যেমন উইলিয়ামসন সংশ্লেষণ বিক্রিয়া, বা হচ্ছে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া, বা রাইমার টাইমিং বিক্রিয়া, এই নামধারী বিক্রিয়াগুলো কিন্তু আসলে
খুব ভালো এসে থাকে। হ্যাঁ, তো এই নামধারী বিক্রিয়াগুলো তোমাকে খুব ভালো করে পড়তে হবে। আর আরেকটা বিষয় যেটা বলবো সেটা হচ্ছে কেমিস্ট্রি। আমরা সাধারণত অন্য আবার কেমিস্ট্রি কথাটা বলেই আসলো, কেমিস্ট্রির ক্ষেত্রে হয়তো অনেকে একটু জোর কম দেয়, অনেকে দেখে যে থিওরি পার্টটা বেশি। তো ইঞ্জিনিয়ারিং কোচিং করি বলে বা হচ্ছে ইঞ্জিনিয়ারিং হচ্ছে প্রিপারেশন নিচ্ছি বলে কিন্তু আমাদের এরকম করলে চলবে না যে আমরা থিওরিটা বাদ দিব। কারণ হচ্ছে দেখা যায় যে অর্থনৈতিক রসায়ন বা হচ্ছে কর্মমুখী রসায়ন থিওরি কাইন্ড অফ চ্যাপ্টার থেকে কিন্তু ইদানিং কালে অনেক ভালো ভালো প্রশ্ন এসেছে। দেখা যায় শর্ট ইনফরমেশন আকারে 10 মার্কের জন্য 10টা প্রশ্ন এসে যায়। তো তুমি হচ্ছে যদি ওই ম্যাথ নিয়েই পড়ে থাকো কেমিস্ট্রির, তাহলে কিন্তু আসলে হবে না, তোমাকে হচ্ছে এই থিওরি গুলো সম্পর্কে ভালোভাবে জানা থাকতে হবে। এরপরে যে বিষয়টি দরকার সেটি হচ্ছে ম্যাথের ক্ষেত্রে অনেক সময় থাকে যে আমাদের মনে একটা মিথ টাইপ কাজ করে যে আমরা হচ্ছে লেজিট অ্যান্সার আসে এই টাইপ কোশ্চেন গুলো হচ্ছে আমরা বেশি বেশি করে সলভ করব। ওই যে প্রমাণ টাইপ কোশ্চেন গুলোর দিকে না আমরা খুব বেশি তাকাই না, কারণ পূর্ববর্তী বছর আমরা দেখে আসছি যে প্রমাণ টাইপ কোশ্চেন গুলো হচ্ছে খুব কম আসে। কিন্তু ইদানিং কালে দেখা যায় কি এই প্রমাণ টাইপ কোশ্চেনও ভালো পরিমাণে আসা শুরু করেছে। তো তোমাকে ওই যে গতিবিদ্যা, স্থিতিবিদ্যা, ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন বা হচ্ছে ত্রিকোণমিতির ক্ষেত্রে যে প্রমাণ টাইপ প্রশ্নগুলো থাকবে, এই প্রমাণ টাইপ প্রশ্নগুলো কিন্তু তোমাকে সলভ করতে হবে। আর ম্যাথ তো হচ্ছে আসলে বিশাল একটি বিষয়, তো ভালোভাবে ম্যাথ সলভ করবে। আর হচ্ছে এই এই সময়টাতে আসলে পড়াশোনা তো খুব করতেই হবে এবং নিয়ম মাফিক পড়াশোনা করবে বলে আমি আশা করছি। তো আমার এটুকুই বলার ছিল। চন্দ্রিকা। আচ্ছা, আমি যদি এখানে কিছু অ্যাড করতে চাই, আমার পূর্ববর্তী গেস্টরা তো অনেক কিছুই বলে ফেলেছে। সো আমি যদি নিজের এক্সপিরিয়েন্স থেকে কিছু এখানে অ্যাড করতে চাই, ওনারা যা বলেছেন তাতেই আই থিঙ্ক তোমরা অনেকে বুঝে গেছো যে আসলে প্রিপারেশনটা কিভাবে না জরুরি। বাট আমি যদি একটু এক্সটেনশন টানতে চাই, সাবজেক্ট ওয়াইজ আমি যাব, তার আগে কিছু বাস্তবতা তোমাদের সামনে একটু তুলে ধরি। প্রথম কথা হচ্ছে, এই যে বলা হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের প্রিপারেশনটা আমরা কিভাবে শুরু করব বা কিভাবে নিব বা কিভাবে নিলে আমাদের চান্স পাওয়া সহজ হবে, এটাই তো কোশ্চেন। এখন অ্যান্সারটা হচ্ছে যে আমাদের প্রিপারেশন কিন্তু এখন শুরু হবে বা এখন আমরা শুরু করব, বিষয়টা কিন্তু এরকম না। আমাদের প্রিপারেশন কিন্তু শুরু হয়েছে তুমি যখন কলেজে ভর্তি হয়ে প্রথম পড়াশোনা শুরু করছো, তখন থেকে কিন্তু তোমার প্রিপারেশনটা শুরু হয়ে গেছে। বাট তুমি তখন জানতে না যে প্রিপারেশনটা এক্স্যাক্টলি কিভাবে নিতে হয়, কি কি টেকনিক অবলম্বন করতে হয়, কি কি স্ট্র্যাটেজি ফলো করতে হয়, বা তোমার হচ্ছে যে সকল অবস্ট্যাকলস তোমার এই সময় আসবে সেগুলো কিভাবে মোকাবেলা করতে হয়, তুমি এই সকল বিষয় সম্পর্কে কোনো জ্ঞান তোমার তখন ছিল না। ঠিক এই কারণেই আমরা এই কোশ্চেনটাকে বেশি এমফাসাইজ করে এখন সবার মাঝে নিয়ে আসি যে আসলে প্রিপারেশনটা কিভাবে নেওয়া উচিত। বাট সত্য কথা হচ্ছে তোমার প্রিপারেশনটা শুরু হয়েছে আরো 2 বছর আগে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমি যেটা বলতে চাই, এটা যে কোনো অ্যাডমিশনের ক্ষেত্রে এই তোমার এই কথাটা প্রযোজ্য। কোনো অ্যাডমিশনের পড়াশোনা বা কোনো অ্যাডমিশনের প্রিপারেশন নেয়ার ক্ষেত্রে তোমাকে যে খুব বেশি জ্ঞানী হতে হবে বিষয়টা এরকম না। তুমি যদি খুব ধরো তুমি খুব মহাজ্ঞানী হয়ে গেলা, কেউ একজন এসে ধরো আমাকে বললো যে ভাইয়া আমাকে যে ম্যাথই দেওয়া হোক, আমি হচ্ছে এই ম্যাথটা 4-5টা নিয়মে সলভ করতে পারবো, কিন্তু সেই স্টুডেন্টটাকেই একটা ম্যাথ পরীক্ষার হলে দেওয়া হলো, সে 4-5টা নিয়মে সলভ ঠিকই করতে পারে, বাট সে সলভ করতে গিয়ে দেখা গেল যে সে টাইম বেশি লাগিয়ে ফেলছে। যেহেতু আমাদের সময় খুবই কম, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে তোমার প্রত্যেক ম্যাথের জন্য তুমি মাত্র 3 মিনিট সময় পাবা রাউন্ড ফিগারে। সো তুমি যখন ভাবো যে আমি হচ্ছে একটা ম্যাথ অনেকভাবে সলভ করতে পারি, মানে আমার তো আসলে জ্ঞানের কোনো শেষ নেই, সো এটা কিন্তু আলটিমেটলি খুব একটা কাজে দেবে না। বরং কি কাজে দেবে, তুমি ওই ম্যাথটা কত স্বল্প সময়ে এবং কত কম জায়গায় সলভ করতে পারো। এটা হচ্ছে একটা বিষয় যে পড়াশোনার ক্ষেত্রে খুব যে জ্ঞানী হতে হবে, খুব বেশি পড়াশোনা করতে হবে, অনেক বই নিয়ে তোমার ঘাটাঘাটি করতে হবে, অনেক বই মাথায় নিয়ে পরীক্ষার হলে যেতে হবে, বিষয়টা কিন্তু এরকম না। খুব সিলেক্টিভ কিছু জিনিস এবং কিছু ট্রিক্স, স্ট্র্যাটেজি, এই সকল বিষয়ে তোমার যদি ভালো মতো আয়ত্ত থাকে এবং তুমি যদি একদম টেনশন ফ্রি ঠান্ডা মাথায় যদি পরীক্ষা দিতে পারো, ইনশাল্লাহ তোমার চান্স কেউ ঠেকাতে পারবে না। এটা হচ্ছে একটা কথা। আর এরপরে যে কথাটা, এটা হচ্ছে যে এটা অনেকের মাঝে একটা ভুল ধারণা থাকে যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনে মনে হয় কোনো কিছু মুখস্থ করতে হয় না, বা ইঞ্জিনিয়ারিং আমি যখন পড়বো, মানে চান্স পাওয়ার তো তোমার ইঞ্জিনিয়ারিং কোনো একটা সাবজেক্টে পড়বে, তো ওই সকল সাবজেক্ট পড়ার সময় মনে হয় মুখস্থ বলতে কিছু নাই। যেহেতু ইঞ্জিনিয়ারিং মানে আমরা বুঝি এখানে কিছু অ্যানালিটিক্যাল জিনিস থাকবে, আমাকে অ্যানালজি দাঁড়া করাতে হবে, আমি হচ্ছে বিভিন্ন ধরনের কি বলবো এখানে, মানে হচ্ছে নিজে থেকে কিছু ইনভেনশন টাইপ বা ওই জিনিসপত্র কিছু একটা আমাকে মুখস্থ করার মতো কিছু নেই, সবকিছু আমাকে হচ্ছে দিয়ে দিবে, আমি নিজের মতো করে বানানোর চেষ্টা করব। বিষয়টা আসলে কোনোভাবে এরকম না।
ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে তোমাকে অনেক কিছু মুখস্থ করতে হবে, এবং মুখস্থ তুমি যদি করতে না পারো তাহলে ধরাটা তুমি খাবা। তো মুখস্থ কেন করতে হবে এবং মুখস্থ করার গুরুত্বটা কোথায়, এটা নিয়ে আমি আসবো, সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশন আমি আসবো। তো নর্মালি হচ্ছে ইঞ্জিনিয়ারিং ভার্সিটি যেগুলো আছে, বুয়েট, কুয়েট, রুয়েট, টুয়েট, তো সেগুলোতে নর্মালি হচ্ছে 3টা সাবজেক্টে পরীক্ষা হয়, ফিজিক্স, কেমিস্ট্রি এবং হায়ার ম্যাথ। আমাদের বছরে দেখা গিয়েছে, এই বছরে এটা চেঞ্জ হলেও হতে পারে, আমাদের বছরে রুয়েটে আর কুয়েটে এই 2টা ভার্সিটিতে ইংলিশ এই প্রশ্নটারও অ্যান্সার করতে হয়েছে। যদিও তুমি যদি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ থেকে খুব ভালো একটা মার্কস কনফার্ম করতে পারো, তাহলে তুমি যদি ইংলিশে 0 মার্কও অ্যান্সার করো, অনেক ক্ষেত্রে দেখা যায় তোমার চান্স তাও হয়ে গিয়েছে। অনেকে আমরা এটাও করে এসেছি যে ইংলিশ টাচ করার সময়ই পাই না, বা টাচ করতে পারলেও খুব ভালো মতো হচ্ছে অ্যান্সার করার সময় পাওয়া যায় না, কারণ হচ্ছে বাকি 3টা সাবজেক্টে ফোকাসটা আমাদের বেশি থাকে। যেহেতু এখানে হচ্ছে এমন কোনো বিষয় নির্ধারণ করা নেই যে কোন বিষয়ে কত মার্কস অ্যান্সার করলে তুমি কোন সাবজেক্টটা পাবে, এরকম কোনো বিষয় যেহেতু নির্ধারণ করা নেই, মোট মার্কস এর উপর তোমার মেরিট পজিশনটা ডিপেন্ড করতেছে, সেহেতু তুমি যদি চাও যে আমি বাকি 3টা সাবজেক্ট ভালো একটা নাম্বার আমি কনফার্ম করতে পারবো, তাহলে তুমি চাইলে ইংলিশ বিষয়টাকে স্কিপ করতে পারো। তো ইংলিশ বিষয়ের প্রিপারেশন আমি একদম সবার শেষে কথা বলবো। আমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ একটু কথা বলতে চাই। তো ফিজিক্সে প্রথমে যেটা চলে আসে ফিজিক্স নিয়ে কথা বলতে গেলে, যেটা আমার অলরেডি 2জন গেস্ট অলরেডি বলে গিয়েছে, যে ফিজিক্সে হচ্ছে সূত্র জানাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এটা নিয়ে আমি আর বেশি কিছু বলতে চাই না। আমি যেটা জাস্ট একটা কথা বলবো, যে তুমি হচ্ছে সূত্র প্রতিপাদন হচ্ছে সূত্র মুখস্থ করা, এবং সেই সূত্রটা কোন ম্যাথে কিভাবে প্রয়োগ করতে হয় সেই দিকে বেশি নজর দেবে। কারণ খুব স্বাভাবিক একটা তোমাকে কথা বলি, তুমি যদি ভাবো যে একটা ম্যাথ করতে বসে তুমি যদি ভাবো যে এই ম্যাথটা যে কোনো একটা চ্যাপ্টারকে বেস করে আসছে, এটা কিন্তু ভুল কথা। ম্যাক্সিমাম ম্যাথ, ফিজিক্সের বিশেষ করে ফিজিক্সের ম্যাক্সিমাম ম্যাথ একাধিক চ্যাপ্টারকে সংমিশ্রণ করে বা কম্বিনেশন ঘটিয়ে ম্যাথটা তোমাকে দেয়া হবে। এখন তুমি যদি এই সূত্রগুলোর মধ্যে কম্বিনেশন না করতে পারো, সূত্রগুলোর প্রয়োগ কখন কিভাবে করতে হয় এটা যদি তুমি না করতে পারো, অথবা তুমি যদি পরীক্ষার হলে গিয়ে সূত্র ভুলে যাও, এবং তুমি যদি ভাবো যে ভাই আমি হচ্ছে পরীক্ষার হলে সূত্র প্রতিপাদন করে তারপর অ্যান্সার দিব, তুমি কিন্তু ভাই এত সময় পাবা না। এটা একদম বাস্তব সত্য কথা। তুমি যদি ভাবো যে আমি সূত্র প্রতিপাদন করে অ্যান্সার দিব, তুমি এত সময় কখনোই পাবা না। তোমাকে সূত্র অবশ্যই এটাকে যেটা বলে আর কি ঠাডা মুখস্থ করতে হবে, সূত্র একদম ঠাডা মুখস্থ করতে হবে, এর কোনো বিকল্প নেই। এবং এটার জন্য যেটা করা যেতে পারে, তুমি ডেইলি হচ্ছে সূত্র প্র্যাকটিস করবা, আচ্ছা। আর ফিজিক্স নিয়ে একটা জিনিস বলা যায়, ফিজিক্সের পড়াশোনা যতটা পারো ডিপলি পড়ার চেষ্টা করবা, কারণ ফিজিক্সে হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন এমন একটা সাবজেক্ট যেই বিষয়ে খুব ডিপলি যদি তোমার নলেজ না থাকে, তোমাকে যে কোনো প্রশ্ন করে আটকানো সম্ভব। তুমি বলবা ভাই আমি তো খুব ভালো, এই চ্যাপ্টার গুলো খুব ভালো পারি, ভাইয়া ভেক্টরের মতো তো সহজ চ্যাপ্টার হয় না, ভাইয়া গতিবিদ্যা তো আমি 9-10-এ পড়ে আসছি। কিন্তু ভাইয়া একটা কথা বলি, তোমার ভেক্টর, গতিবিদ্যা তুমি 9-10-এ পড়ো আর যেটাই পড়ো না কেন, তুমি যদি ডিপলি ভালো মতো কনসেপ্ট গুলো তুমি যদি ক্লিয়ার করতে না পারো, তোমার এই ভেক্টর গতিবিদ্যার মতো খুব সহজ চ্যাপ্টারও তোমাকে প্রশ্ন করে আটকানো সম্ভব। এবং এটা হতেই পারে, এটা কোনো অস্বাভাবিক ঘটনা না। সো ফিজিক্সের ক্ষেত্রে আমি বলবো তুমি যতটা পারো ডিপলি পড়ার চেষ্টা করবা, ঠিক আছে? আর আরেকটা জিনিস, এটা হচ্ছে আমি একটু অন্যভাবে বলতে চাই, এটা হচ্ছে আরেকটা কি বলবো, একটা মানে গুজব বলতে পারো। সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা বিভিন্ন জায়গায় কোচিং সেন্টার বলি বা প্রাইভেট ব্যাচ বলি, বিভিন্ন জায়গায় তো আমরা পরিচিত হই এই টাইমটাতে। সো সেখানে দেখা গিয়েছে অনেক ক্ষেত্রে দেখা যায়, আমি সবার কথা মেনশন করতেছি না এখানে, সবার কথা আমি বলতে চাচ্ছি না, অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা হচ্ছে ফিজিক্সের ক্ষেত্রে কিছু এক্সট্রা টপিক পড়ায়, লাইক হচ্ছে চলতরিতের সার্কিট সলভের ক্ষেত্রে আমাদের হচ্ছে তোমার যে পদ্ধতিটা বইয়ে দেওয়া আছে সেটা জানলেই মোর দ্যান এনাফ। আমার ওই টপিকের বাইরে কোনো ম্যাথ আসবে না, বা আসলেও যদি মানে যেটা হচ্ছে সবার জন্য কঠিন সেটা তো তোমার জন্য কঠিন। সো যদি এমন কোনো প্রশ্ন চলে আসে যেটা তুমি পারতেছো না, তোমার কাছে মনে হচ্ছে এটা সিলেবাসের বাইরে, এই টপিক তো আমি জীবনেও দেখি নাই, সেটা তো সবার জন্যই সত্য। সো সেটা তো তোমার অ্যান্সার করার কোনো দরকার নেই। তো আমি যেটা বলতেছিলাম যে এক্সট্রা কিছু অনেক টপিক আমাদেরকে পড়ানো হয় দেখা যায় কিছু ক্ষেত্রে। সো এই সকল এক্সট্রা টপিক না পড়ে তুমি তোমার যে টপিকগুলো আছে, যে টপিকগুলো তুমি এইচএসসি লেভেল থেকে পড়ে আসছো, সেই টপিকগুলোর প্রতি তুমি যদি বেশি মনোযোগ দাও, সেগুলোর উপরে যদি একটা পারদর্শিতা অর্জন করো, তাহলে তোমার প্রিপারেশন নিতে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। আর ডিপলি পড়াশোনার ক্ষেত্রে যেটা বললাম, এখানে যদি তুমি বইয়ের সাজেশন চাও যে ভাইয়া কোন বই পড়লে আমার ভালো হবে, সো এক্ষেত্রে আমি বলতে পারি যে তুমি যে বইটা পড়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করো, তুমি
এইচএসসি লেভেলে যে বইটা পড়ে আসছো তুমি সেই বইটাই পড়বা, কিন্তু ভালো মতো ওই বইয়ের উপর একটা দক্ষতা অর্জন করবা। আর যদি আমি এক্সট্রা কিছু ম্যাথ বা ডিপলি কিছু ম্যাথের জন্য বলতে চাই, তাহলে তুমি ফিজিক্সের ক্ষেত্রে প্রামাণিক স্যারের বই আর গিয়াসউদ্দিন স্যারের বই, এই দুইজন স্যারের বই তুমি ফলো করতে পারো। এই দুজন স্যার খুব সুন্দরভাবে ফিজিক্সের জন্য খুব ডিপলি এবং হাই থটের কিছু ম্যাথ ওনাদের বইতে দিয়ে রেখেছেন। এইসব ম্যাথ তুমি যদি ভালো মতো করতে পারো তাহলে তোমার ফিজিক্সের ম্যাথে আশা করি খুব একটা সমস্যা হবে না। ফিজিক্সের ম্যাথে আশা করি খুব একটা সমস্যা হবে না। আচ্ছা, এটা গেল ফিজিক্সের কথা। এবার আসি কেমিস্ট্রিতে। আচ্ছা, কেমিস্ট্রির প্রিপারেশনে যাওয়ার আগে আমি একটা মিথ তোমাদেরকে বলতে চাই। এই মিথটা আমরাও শুনে এসেছি এবং আসলে জানি না এই মিথটা সত্য না মিথ্যা, বাট মিথ তো মিথই। সেটা হচ্ছে, এটা বলা হয় যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনে যে মানে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন তুমি যেহেতু নিচ্ছ, তুমি অবশ্যই ফিজিক্স এবং ম্যাথ এই দুটা খুব ভালো পারো, এটাতে কোনো সন্দেহ নেই। এই দুটা ভালো না পারলে তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়ার সাহসটাই তুমি করতে পারতো না। সো বাকি থাকলো কি কেমিস্ট্রি। সো এটা বলা হয় যারা কেমিস্ট্রিতে ভালো মতো প্রিপারেশন নিতে পারবে এবং কেমিস্ট্রি যে অংশটা এটাতে খুব ভালো একটা মার্কস তারা কনফার্ম করতে পারবে, তাদের মেরিট পজিশন উপরের দিকে থাকবে। এটা একটা মিথ, এটা সত্য মিথ্যা আমি জানি না। কারণ হচ্ছে ইঞ্জিনিয়ারিং যতগুলো ইউনিভার্সিটি আছে, কোন ইউনিভার্সিটিতেই কত মার্কস তুমি অ্যাডমিশন পরীক্ষা দিয়ে পেয়েছো এটা কখনোই তারা বলে দেয় না। সো কে কত মার্কস পেয়েছে, কোন সাবজেক্টে কত মার্কস পেয়েছে, এটা কখনোই বলা হয় না। সো তুমি বলতে পারতেছো না যে তুমি কোন সাবজেক্টে কত মার্কস পেয়েছো, বাট এটা অনেকে বলে তাদের এক্সপিরিয়েন্সের খাতিরে হোক আর থামস রুলস এর খাতিরেই হোক। এখন তুমি এটা, তোমাকে আমি বললাম, তুমি এখন এটা যেভাবে গ্রহণ করতে পারো তোমার ব্যাপার। আর কেমিস্ট্রির ক্ষেত্রে একটা বিষয় খুবই ইম্পর্টেন্ট, যেটা আমার পূর্ববর্তী গেস্ট বলে গিয়েছেন, সেটা হচ্ছে কেমিস্ট্রিতে বিগত কয়েক বছরে দেখা গিয়েছে কেমিস্ট্রির ম্যাথের তুলনায় থিওরিটিক্যাল পার্টে বেশি মনোযোগ দেওয়া হয়েছে। এর একটা খুব সুন্দর কারণ আছে, কারণটা বললেই তুমি বুঝবা। দেখো তো, আমরা কেমিস্ট্রিতে সাধারণত এইচএসসি লেভেলে কোন কোন চ্যাপ্টার গুলো স্কিপ করার চেষ্টা করি? কেমিস্ট্রি ফার্স্ট পেপারে চ্যাপ্টার 1, চ্যাপ্টার 5 আর কেমিস্ট্রি সেকেন্ড পেপারে চ্যাপ্টার 5। এই তিনটা চ্যাপ্টার আমরা স্কিপ করার চেষ্টা করি সাধারণত, কারণ আমাদের এইচএসসি লেভেলে স্কিপ করার অনেক অপশন থাকে, কিন্তু ভাইয়া অ্যাডমিশনে তো স্কিপ করার কোনো অপশন নাই। এখন তাহলে আমি কি করব? এখন দেখো, তুমি যেহেতু এই তিনটা চ্যাপ্টার স্কিপ করার চেষ্টা করো, এই ব্যাপারটা কিন্তু টিচাররাও জানে যে স্টুডেন্টরা এই তিনটা চ্যাপ্টার সাধারণত স্কিপ করে। এখন টিচার কি চাবে? সে তো চাবে, যেহেতু অনেক বেশি কম্পিটিশন, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের কম্পিটিশনটা আরো বেশি আমি বলতে চাই, কারণ এখানে আবার একটা সিলেকশনের ব্যাপার আছে। যদিও এবার হবে কিনা সেটা আমি ওইদিকে যাচ্ছি না, সিলেকশন হতেও পারে নাও হতে পারে, এবারে সিচুয়েশনটা যেহেতু পুরোপুরি ভিন্ন। তো এখন টিচাররা কি চাবে? কত সহজে কম্পিটিশনটা আরো কমিয়ে আনা যায়, তোমাকে বাদ দেওয়া যায়। আর তুমি তো চাবা না যে ওই বাদ দেওয়ার দলে পড়তে। সো টিচাররা চাবেই যে ওই তিনটা চ্যাপ্টারকে বেশি ফোকাস করতে, কারণ ওই তিনটা চ্যাপ্টার স্টুডেন্ট সাধারণত পড়ে না। এখন তোমার ক্ষেত্রে কি করণীয়? তুমি ওই তিনটা চ্যাপ্টার বেশি জোর দিয়ে পড়বে, কারণ হচ্ছে ওই তিনটা চ্যাপ্টার ভালো ফোকাস করা হয়। তুমি তো বাকি চ্যাপ্টার গুলো পড়ছো, সো তুমি কিন্তু জানো যে বাকি চ্যাপ্টার গুলোতে কিরকম কি আছে, তোমার কাছে আইডিয়া আছে। বাট বাকি তিনটা চ্যাপ্টার, যে তিনটা চ্যাপ্টার কথা আমি বললাম, সেটাতে তোমার যেহেতু কোনো আইডিয়া নেই, তুমি যেহেতু এটা কম পড়েছো, সাধারণত বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রে এটাই বলা হয়। তো তুমি কি করবা? ওই তিনটা চ্যাপ্টারে বেশি মনোযোগ দিবা। সামনে যে কটা দিন আছে সেই দিনগুলোতে ওই তিনটা চ্যাপ্টারে বেশি মনোযোগ দিবা। আর জৈব যৌগের ক্ষেত্রে যেটা অলরেডি জয়ন্ত মেনশন করছে, আমি আর বেশি এখানে অ্যাড করতে চাচ্ছি না, কারণ তোমাদেরকে একটা সত্য কথা বলি, জয়ন্ত যে আছে ও হচ্ছে জৈব যৌগের বস বলা হতো আমাদের ফ্রেন্ড সার্কেলে। মানে জৈব যৌগ নিয়ে ওর চেয়ে বেশি আর কেউ পারে না, এরকম একটা বলা হতো। সো ও যেহেতু অনেকটুকু বলে গেছে, আমি এখানে কিছু বেশি অ্যাড করতে চাই না। সো ওর কথা একটু সারমর্ম বলি যে জৈব যৌগে তোমাকে যদি ভালো মতো আয়ত্ত করতে হয়, তোমাকে ডেইলি প্র্যাকটিস করতে হবে। তুমি যদি 7 দিন প্র্যাকটিস না করো, 8 নাম্বার দিনে তুমি অনেক কিছু ভুলে যাবা এবং তখন তুমি একটা হতাশাগ্রস্ত অবস্থায় পড়ে যাবা। ঠিক আছে? তো যোগাযোগ করতে গেলে তোমাকে ডেইলি প্র্যাকটিস করতে হবে। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে তোমার কেমিস্ট্রি যে ম্যাথ গুলার আছে, সেই ম্যাথ গুলার ক্ষেত্রে তুমি হয়তোবা অন্য কোনো বই ফলো করতে পারো, সমস্যা নেই। বাট আমি সাজেস্ট করবো তুমি হচ্ছে গুহ স্যারের যে বইটা আছে সেই বইটা সাজেস্ট করো, কারণ গুহ স্যারের বইতে ম্যাথের অনেক ভ্যারিয়েশন দেখা যায় এবং সেটাই তোমার জন্য দরকার, যে কতটা ভ্যারিয়েশনের ম্যাথ তুমি করতে পারবা। ঠিক আছে? এটা গেল কেমিস্ট্রির কথা। এবার আসি হায়ার ম্যাথ। হায়ার ম্যাথ নিয়ে বলার আগে একটা জিনিস বলি। হায়ার ম্যাথের বিষয়টা হচ্ছে, হায়ার ম্যাথে তুমি যদি কেতাব স্যারের বইয়ের সব ম্যাথ, মানে অনুশীলনীর ম্যাথ, এক্সট্রা ম্যাথ, গাণিতিক সমস্যাগুলির ম্যাথ তুমি যদি ভালো মতো করতে পারো, তোমার কোনো ধরনের কোনো সমস্যা হওয়ার কথা না। কারণ হচ্ছে হায়ার ম্যাথ সাবজেক্টের ক্ষেত্রে তোমার বইয়ের বাইরে তেমন একটা প্রশ্ন আসতে দেখা যায় না সাধারণত। বইয়ের বাইরে
কোনো প্রশ্ন আসতে দেখা যায় না। সো তুমি যদি বইয়ের ম্যাথ গুলোই ভালো মতো করতে পারো এবং ভালো মতো আয়ত্ত করতে পারো, তাহলে কিন্তু তোমার হায়ার ম্যাথ বিষয়টাতে কোনো ধরনের কোনো সমস্যা হওয়ার কোনো কথা না। এটা কিন্তু মোটামুটি বলা যায়, বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করে মোটামুটি এই ধারণা রাখা যায় যে হায়ার ম্যাথ নিয়ে আসলে বইয়ের বাইরে থেকে তেমন কোনো প্রশ্ন আসে না। এবার আসি কিছু ধারণাতে, তোমাদের কিছু ধারণা আছে, সেই ধারণা একটু ক্লিয়ার করার চেষ্টা করি। প্রথম ধারণা, ভাইয়া আমি স্থিতিবিদ্যা গতিবিদ্যা স্কিপ করতে চাই, কিন্তু আমি বাকি যে চ্যাপ্টার গুলা রয়েছে সেগুলা সম্পর্কে আমি খুব ভালো মতো একটা প্রিপারেশন নিয়েছি। এখন আমি কি স্থিতিবিদ্যার গতিবিদ্যা বা অনেকের ক্ষেত্রে ক্যালকুলাসও যে আমি স্কিপ করবো কিনা, কারণ মেজরিটি পিপল এই 3টা চ্যাপ্টার স্কিপ করার চেষ্টা করে বা সাধারণত চায় যে এই চ্যাপ্টার গুলো যদি স্কিপ করি আমার জন্য কোনো সমস্যা হবে কিনা, তারা জানতে চায়। এটার একটা অ্যান্সার দিই। প্রথম কথা হচ্ছে, তুমি যদি কনফিডেন্ট থাকো যে এই 3টা চ্যাপ্টার বাদ দিয়ে বা এই 2টা চ্যাপ্টার বাদ দিয়ে বাকি চ্যাপ্টার গুলো তুমি খুব অনায়াসে প্রিপারেশন নিতে পারবা এবং তোমাকে কোনো ধরনের কোনো প্রশ্ন করে আটকানো সম্ভব না, তাহলে তুমি চাইলে স্কিপ করতে পারো, যেহেতু তোমার অ্যাডমিশনে একটা স্কিপ করার চান্স থাকে কঠিন প্রশ্নগুলো অবশ্যই। বাট আমি তোমাকে স্কিপ করা বলতে এইটা বোঝাচ্ছি না যে তুমি স্থিতিবিদ্যা আর গতিবিদ্যার কোনো ধরনের কোনো আইডিয়া না নিয়ে তুমি পরীক্ষার হলে যাবা। কিছু পরিমাণে আইডিয়া, সূত্র, কিছু বেসিক আইডিয়া তোমাকে জানা লাগবেই। কারণটা কি, অলরেডি মনে হয় খুব সম্ভবত জয়ন্ত মেনশন করছে যে অ্যাডমিশনে হচ্ছে 2 ধরনের কেস দেখা যায়। একটা হচ্ছে যে সহজ প্রশ্ন তুমি পারবা না, একটা হচ্ছে তুমি কঠিন প্রশ্ন পারবা না। যদি তুমি সহজ প্রশ্ন না পারো তোমার জন্য কিন্তু সমস্যা, কারণ সহজ প্রশ্ন কিন্তু সবাই পারবে, তুমি যদি না পারো তাহলে তুমি কিন্তু পিছিয়ে যাবা। আরেকটা কি, তুমি যদি কঠিন প্রশ্ন না পারো, কঠিন প্রশ্ন যদি তুমি অ্যান্সার করতে না পারো তোমার কিন্তু কোনো সমস্যা নেই, কারণ কঠিন প্রশ্নগুলা আর 10 জন পারতেছে না, তুমিও পারবা না, এটা কোনো সমস্যা কোনো কারণ না। এখন যদি এরকম হয়ে দাঁড়ায় যে তুমি যে বছর পরীক্ষা দিচ্ছ, অর্থাৎ এই বছর তুমি স্থিতিবিদ্যা গতিবিদ্যা স্কিপ করলা, কিন্তু এই বছরই স্থিতিবিদ্যার গতিবিদ্যা থেকে সবচেয়ে সহজ প্রশ্নটা আসলো, আর বাকি যে চ্যাপ্টার গুলো আছে সেগুলো থেকে কঠিন কঠিন প্রশ্ন দিয়ে আসলো, তাহলে কিন্তু তুমি ধরা খাবা। কিরকম ধরা, তুমি কিন্তু ওই কঠিন প্রশ্নগুলো অ্যান্সার করতে পারবা না, বা তুমি হচ্ছে যে পরীক্ষার হলে যে তোমার মাথা চুলকাতে ইচ্ছা করবে যে আমি কি করলাম, আমি তো চাইলে ওই চ্যাপ্টার গুলো ভালো মতো পড়ে আসতে পারতাম। সো আমি তোমাকে একটা সাজেশন দিতে পারি, তুমি বাকি চ্যাপ্টার গুলো ভালো মতো করো, কোনো সমস্যা নেই, বাট এর পাশাপাশি যে চ্যাপ্টার গুলো তুমি স্কিপ করতে চাও সেই চ্যাপ্টার গুলোর কিছু বেসিক আইডিয়া তুমি নিয়ে যাবা, যাতে পরীক্ষায় যদি খুব সহজ প্রশ্ন আসে তুমি অ্যান্সার করতে পারো। ভাই সত্যি কথা একটা বলি, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে এমন কিছু প্রশ্ন মাঝে মাঝে দিয়ে দেয় যেগুলো দেখলে তুমি হাসবা, লিটারালি তুমি পরীক্ষা হাসা শুরু করবা যে এত সহজ প্রশ্ন কিভাবে দিবে। মানে আমাদেরকে এত কঠিন কঠিন ম্যাথ করিয়ে তারপর হচ্ছে আমাদের এক্সাম হলে পাঠানো হয়েছে, এত সহজ প্রশ্ন কিভাবে আসতে পারে। বাট সত্যি কথা হচ্ছে 10% প্রশ্ন এরকম থাকে যেটা নিয়ে আসলে না বললেই না, খুবই সহজ, লাইক এস ইজ ইকুয়াল টু ভিটি, এরকম কিছু ম্যাথ দিয়ে দেয় যে এক সূত্রের ম্যাথ, এক সূত্র আসলে তোমার ম্যাথের সলিউশনটা বের হয়ে আসবে। আচ্ছা, এখন আসি হচ্ছে আরেকটা খুব কমন একটা বিষয়, সেটা হচ্ছে ক্যালকুলেটর। আমি হচ্ছে যখন প্রিপারেশনটা শুরু করছিলাম তখন আমার এক সিনিয়র আপু বলেছিল যে তুমি হচ্ছে সাধারণত মোবাইল ফোন যেভাবে তুমি সোশ্যাল মিডিয়া ইউজ করার ক্ষেত্রে তুমি মোবাইল ফোনে মেসেজিং যে স্পিডে করো, সাধারণত আমরা অনেক স্পিডে মেসেজিং করি, তোমাকে ক্যালকুলেটর ইউজ করতে হবে ওই স্পিডে। মানে তুমি চিন্তা করো লেভেলটা কোন জায়গায় নিয়ে গেলে তুমি যেই স্পিডে মেসেজিং করো বা চ্যাটিং করো সেই স্পিডে তুমি ক্যালকুলেটরে বাটন চাপতে পারবা। এতটা পারদর্শিতা তোমার ক্যালকুলেটর ইউজে আনতে হবে। কারণ কি, খুবই কম টাইম, এত কম টাইমে তুমি যদি চাও যে আমি হচ্ছে ক্যালকুলেটর ছাড়া ম্যাথ করব, ক্যালকুলেটর ইউজ না করে ম্যাথ করব, বা আমার ক্যালকুলেটর তো আস্তে আস্তে ইউজ করলে হবে, ভাই হবে না। সত্যি কথা হচ্ছে হবে না, ক্যালকুলেটরের উপর তোমার অনেক পারদর্শিতা আনতে হবে। এখন অনেকে এটা একটা কথা বলে, ভাইয়া আমি এমএক্স ক্যালকুলেটরে অনেক বেশি পারদর্শী, আমাকে ভাই আপনি যে ম্যাথই দেন আমি সবগুলা ম্যাথ এমএক্স ক্যালকুলেটর ইউজ করে করতে পারবো। কথা হচ্ছে হ্যাঁ তুমি করতে পারবা, এটাতে কোনো সন্দেহ নেই, এমএক্স ক্যালকুলেটর ইউজ করে সব ম্যাথ করা যাবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু তোমাকে একটা উদাহরণ দেই, ধরো তুমি একটা যুদ্ধে গেছো, তোমার কাছে তলোয়ার আছে বা ছুরি টাইপের কিছু একটা অস্ত্র আছে, আর তোমার যে অপোনেন্ট তার কাছে আছে হচ্ছে গোলা বারুদ, বড় বড় রাইফেল টাইপের কিছু অস্ত্র। তুমি আমাকে বলতেছো ভাই আমি হচ্ছে এই ধরনের তলোয়ারবাজি খুব ভালো করতে পারি, কিন্তু যে অপোনেন্ট আছে সে কিন্তু তোমাকে একটা ঠাস করে গুলি করে দেয়, তুমি কিন্তু শেষ, তখন কিন্তু তোমার ওই তলোয়ারবাজি কোনো কাজে আসতেছে না। ঠিক সেম উদাহরণটা হচ্ছে ক্যালকুলেটরের ক্ষেত্রে, তুমি যদি এমএক্স ক্যালকুলেটর ইউজ করে ম্যাথ করতে চাও করতে পারো, এটাতে কোনো সমস্যা নেই। বাট যেখানে তোমার এর চেয়ে হায়ার ভার্সনের ক্যালকুলেটর ইউজ করে খুব সহজেই এবং কম টাইমে ম্যাথ করা যায় এবং তোমাকে কোনো ধরনের কোনো পেইন নিতে হবে না পরীক্ষার হলে, তাহলে তুমি কেন এমএক্স ক্যালকুলেটর ইউজ করবে? বরং এর চেয়ে আমি এটাই বলবো, যেহেতু তোমার কাছে এখনো ভালো একটা পরিমাণ সময় বাকি আছে, যেহেতু এখনো এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেয়নি, এখনো ভালো একটা পরিমাণ সময় বাকি আছে, সো তুমি
চেষ্টা করে দেখতে পারো যে তোমার যে সকল হায়ার লেভেলের ক্যালকুলেটর গুলো রয়েছে যেগুলা ইউজ করতে দেয় পরীক্ষার হলে, সেগুলো তুমি হচ্ছে খুব সহজেই কম টাইমের মধ্যেই সেগুলোর উপর একটা পারদর্শিতা অর্জন করতে পারো। এখন ক্যালকুলেটরের বিষয়টা তো গেল, এখন খুব সহজে একটা বিষয় আসতে পারে যে আসলে 3 মিনিটে কম জায়গায় কিভাবে ম্যাথ প্র্যাকটিস করব। সো এটার জন্য আসলে যে টাইমটা তোমার আছে আমি মনে করি এটাই এনাফ। তুমি সব যে ম্যাথই করো না কেন 3 মিনিটের মধ্যে করার চেষ্টা করবা, কারণ হচ্ছে তোমার 3 মিনিটের বেশি টাইম কিন্তু তুমি পাবা না যদি এক্সাম সিস্টেম আমাদের মতো হয়ে থাকে, মানে বিগত বছরে যেরকম এক্সাম হয়েছিল সেরকম যদি হয়ে থাকে তোমাকে একটা ম্যাথ করার জন্য 3 মিনিটের বেশি সময় কখনোই দিবে না। সো তুমি খুব তাড়াতাড়ি হচ্ছে তোমার এই ম্যাথ গুলো করার চেষ্টা করবা এবং কম কম জায়গা নিয়ে করার চেষ্টা করবা। তো প্রিপারেশন নিয়ে বলতে গেলে আসলে অনেক কিছুই বলা যায়, আমি আর খুব বেশি লেন্দি করব না। সবাই অনেক কিছুই বলেছে, তো আমার ক্ষেত্রে আমার তরফ থেকে যতটুকু বলা যায় ততটুকু বললাম। আর ইংলিশে ছোট্ট কয়েকটা কথা বলি, ইংলিশে বলেছি অলরেডি যে ইংলিশে আসলে এক্সট্রা ভাবে প্রিপারেশন না কিছু নাই। বিগত বছরের প্রশ্ন ব্যাংক তুমি যদি সলভ করতে পারো তাহলে তোমার জন্য মোর দ্যান এনাফ। আর একটা কথা বলতে ভুলে গেছি, একটু এড করতে চাই, কোশ্চেন ব্যাংক, ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক, এটাকে বলা হয়েছে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন পরীক্ষার বাইবেল। বাইবেল বলতে কিরকম, তুমি ধরো ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংকে যে কোনো একটা প্রশ্ন তুমি পারলা, একদিন পারলা, 2 দিন পারলা, তুমি 1 মাসের সময় আর পারলা না, তাহলে কিন্তু এটাকে হবে না, মানে এটা কিন্তু হবে না। সো কি করতে হবে, তোমার প্রশ্ন ব্যাংকের বিগত 10-15 বছরের প্রত্যেকটা প্রশ্ন সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া রাখতে হবে, যাতে তোমাকে যদি প্রশ্ন ঘুরিয়েও দাও তাহলে তোমার কোনো সমস্যা না হয়। ধরো গত বছর জড়তার ভ্রামকে আসছে রিং, এবার আসছে সিলিন্ডার, তুমি রিং এর প্রশ্ন ঠিকই পারলা কিন্তু তোমাকে রিং এর জায়গায় সিলিন্ডার দিয়ে দিল, তাই তুমি আটকে গেলা, এটা কিন্তু ভাইয়া কোনো হইলো না একটা বিষয়। তোমাকে কিন্তু রিং এর জায়গায় সিলিন্ডার দিলে পারতে হবে, এই লেভেলের কনফিডেন্স তোমাকে গ্রো করতে হবে যে আমাকে যদি রিং এর জায়গায় সিলিন্ডার দেয় আমি পারবো। এই লেভেলের কনফিডেন্স যদি তুমি প্রশ্ন ব্যাংকের উপর দক্ষতা অর্জন করতে পারো, মোটামুটি তুমি নিশ্চিত থাকতে পারো তুমি যে কোনো একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে চান্স পাবা। আমি বলছি চান্স পাবা, মেরিট পজিশন কত হবে এটা ডিপেন্ড করবে তোমার বাকি প্রিপারেশনের উপর, বাকি সবকিছুর উপর, বাট চান্স তুমি ইনশাল্লাহ পাবা যদি তুমি কোশ্চেন ব্যাংকের সবকিছুর উপর দক্ষতা অর্জন করতে পারো। ঠিক আছে, তো এই জন্যই মূলত বলা হয় যে কোশ্চেন ব্যাংকে বলা হয়েছে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন পরীক্ষার বাইবেল, কারণ প্রশ্ন ব্যাংক থেকে অনেক বছর দেখা গিয়েছে, ইভেন আমাদের বছরও দেখা গিয়েছে রুয়েটের একটা প্রশ্ন হুবহু গত বছরের প্রশ্ন ব্যাংক থেকে কমন এসেছে, মানে একদম হুবহু, মানে ওটা যদি তুমি করে যেতে তাহলে তুমি হচ্ছে চোখ বন্ধ করে অ্যান্সার করতে পারতা, এরকম বলা হয় আর কি। এবং এই জিনিসগুলো হচ্ছে অনেক ভালোভাবে ফলো করা হয়। তো প্রিপারেশন নিয়ে আমার তরফ থেকে যতটুকু বলতে চেয়েছিলাম মোটামুটি এতটুকু বলে আমি এনাফ মনে করি। চন্দ্রিকা। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখতেই পাচ্ছেন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের জন্য যদি আপনারা সবগুলো কথা শুনে থাকেন তাহলে বুঝতে পারবেন থিওরিগুলো খুব গুরুত্বপূর্ণ, যেটা অরণ্য বলে গেলেন এবং সাবিত জয়ন্ত খুব সুন্দরভাবে বলে গেলেন। দেয়ার ইজ নো সাবস্টিটিউট ফর স্টাডি অ্যান্ড হার্ড ওয়ার্ক। এবার আমরা চলে যাচ্ছি ইব্রাহিমের কাছে। ইব্রাহিম, আপনি আমাদের একটু বলবেন আইইউটির প্রিপারেশনের জন্য আমরা কিভাবে ইফেক্টিভলি পড়াশোনা করব? ইব্রাহিমের কাছে চলে চন্দ্রিকা যাচ্ছি। আপনাকে ধন্যবাদ। চন্দ্রিকা আপনাকে ধন্যবাদ। ইঞ্জিনিয়ারিং এর মধ্যে আইওটি ভর্তি পরীক্ষা সবার আগে হয় 2019 সাল বা বিগত যে বছরগুলো আছে সেগুলোর দিকে তাকালে আমরা সেটাই দেখতে পাই। তো সেক্ষেত্রে আমার টোটাল এক্সামটা হবে 200 মার্কের, যেখানে 100 মার্ক হবে এসএসসি এবং এইচএসসি থেকে, বাকি 100 মার্ক আমার অ্যাডমিশন টেস্ট থেকে আসবে। তো সেক্ষেত্রে মোট 4000 জনকে এক্সাম দিতে হবে। এবছর কিভাবে সিলেকশন হবে সেটা এখনো হয়তো বা বলা হয়নি। তো ইংলিশ ভার্সনে মূলত কোশ্চেনটা হয় এমসিকিউ কোশ্চেন থাকে, সময় থাকে 2 ঘন্টা। তো টোটাল কোশ্চেনের মধ্যে 35 ফ্রম ম্যাথ, 35 ফ্রম ফিজিক্স, 15 ফ্রম কেমিস্ট্রি অ্যান্ড 15 ফ্রম ইংলিশ থাকে। তো সেক্ষেত্রে প্রতিটা এমসিকিউ ক্ষেত্রে দেখা যায় আমরা 1 মিনিট 12 সেকেন্ড করে পাই। তো এখন আসি প্রিপারেশনে কিভাবে নেওয়া যায়। প্রিপারেশনের ক্ষেত্রে তোমরা অবশ্যই ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের যত ধরনের কোশ্চেন আছে সবগুলো সলভ করবে। শুরুতে চ্যাপ্টার অনুযায়ী সলভ করবে, পরে সলভ করবে কম্বাইন্ডলি। তো পরবর্তীতে এটা যেহেতু এমসিকিউ কোশ্চেন, তো সেক্ষেত্রে রিটেন কোশ্চেন তো অবশ্যই সলভ করবে প্রথমে। এমসিকিউ কোশ্চেন তো সেক্ষেত্রে যত সম্ভব শর্টকাট টেকনিক তোমরা ইউজ করতে পারো, কারণ এমসিকিউ ক্ষেত্রে তোমার অ্যান্সারটাই মেইন। তুমি কোন মেথডে ম্যাথটা করেছো সেটা সেখানে খুব একটা বিবেচনা করা হবে না। তো বুয়েট কুয়েট চুয়েট টুয়েট বা বুটেক সহ যেসব অন্যান্য ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি যেখানকার কোশ্চেন গুলো আছে বিগত বছরের কোশ্চেন গুলো তোমরা সলভ করবে। তো এখন আসি
সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্টটা যেটা হলো, যারা বাংলা বাংলা ভার্সনের আছো তারা কিভাবে এই প্রসেসটাতে নিজেদেরকে অভ্যস্ত করবে। সেক্ষেত্রে তোমরা অবশ্যই প্রশ্ন ব্যাংকের পাশাপাশি প্রতিটা রাশির ইংরেজি টার্মগুলো শিখে নিবে। প্রতিটা রাশি বা ফ্যাক্টের ইংরেজি টার্মগুলো তোমাদের অবশ্যই জানতে হবে। এছাড়া কোশ্চেন কি ডিমান্ড করে বা কোশ্চেনে কি বোঝানো হয়েছে তোমরা অবশ্যই তোমাদের কাছে সেটা বোঝার চান্স খুবই কম। এরপর ইংরেজি ভার্সনের কোশ্চেন গুলো সলভ করবে। আমি যদি নিজের কথা বলি, সেক্ষেত্রে আমি ইংরেজি টার্ম গুলো শেখার জন্য ডেল্টা, টেসলা এই বই দুটো পড়েছিলাম। এই বই দুটো আইওটি অ্যাডমিশনের জন্য স্পেশালাইজড বই। তোমরা চাইলে সেগুলো ফলো করতে পারো, টেক ইট এস সাজেশন। তাহলে এক্সাম হলে তোমার প্রশ্নটা বুঝতে সহজ হবে। আইওটি প্রশ্ন ব্যাংক অবশ্যই 100% সলভ করবে এবং প্রতিটা প্রশ্নই তোমাকে পারতে হবে। তাহলে তুমি বিগত বিগত বছরের কোশ্চেন গুলো সম্পর্কে বেশ ভালো ধারণা পাবে, তোমার প্রিপারেশনটা অনেক স্ট্রং হবে। তবে শুরুতে যদি তোমরা ইংলিশ টার্ম শিখে ইংরেজি ভার্সনের সব প্রশ্ন ব্যাংক সলভ করো তাহলে বেশি বেনিফিটেড হবে বলে আমি মনে করি। ফিজিক্স আর ম্যাথ অন্যান্য ভার্সিটিতে যেভাবে আসে তোমরাও ঠিক মানে যেভাবে আসে সেভাবেই তোমরা সেগুলো মুখোমুখি হবে। কোশ্চেন গুলো বেশি, ম্যাথের যে সলভ গুলো সেগুলো খুব একটা বড় না হলেও দেখা যায় যে মোটামুটি মাঝারি সাইজের ম্যাথই করতে হয়। তো কেমিস্ট্রির মুখস্থ পার্ট গুলো ভালো মতো পড়বে। কেমিস্ট্রি থেকে বেশ ভালো পরিমাণে মুখস্থ কোশ্চেন গুলো আসে, দেখা যায় যে 15টার মধ্যে 5, 6, 7টার মতো মুখস্থ পার্ট আসে, ম্যাথমেটিক্যাল টার্ম আসে। তো পরবর্তীতে ইংরেজির কথা যদি আমি বলি, ইংরেজি মোটামুটি কিছুটা হার্ড করার ট্রাই করে। তো সেক্ষেত্রে অবশ্যই ইংরেজি ফেস করার জন্য তোমাদেরকে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি ভালো মতো শিখতে হবে। তো লাস্টে যে কথাটা বললেই নয়, সেটা হলো আইওটি অবশ্যই অবশ্যই ঢাকার বাইরে যেটা সেটা তোমরা সবাই জানো। তো সেক্ষেত্রে যাদের বাসা ঢাকার ঢাকার মধ্যে তারা ট্রাই করবে মিনিমাম 4 ঘন্টা আগে বাসা থেকে বের হওয়ার এক্সামের দিন। গাজীপুরে আগের দিন যদি পরিচিত কেউ থাকে তো সেক্ষেত্রে তোমরা আগের দিন গিয়ে সেই পরিচিত সে বাসায় উঠতে পারো, তোমাদের জন্য ট্রান্সপোর্ট সহজ হবে। আর যারা ঢাকার বাইরে থাকো তারা অবশ্যই ভর্তি পরীক্ষার যে শিডিউল আছে তার ঠিক 24 ঘন্টা আগে পৌঁছে যাবে। এই ছিল আইওটি অ্যাডমিশনের টোটাল ফ্যাক্টটা, তোমরা কিভাবে কি করবে। তো আমার আমার মোটামুটি কথাগুলো এখানেই শেষ। সাবিত, তারপরে সাবিত লাস্টে যে কথাগুলো বলে গেল আমাদের যে দক্ষতাগুলো আছে বা প্রিপারেশন কিভাবে নিতে হবে, সাবিত সহ আমাদের অন্যান্য যেসব গেস্টরা আছেন তোমরা সেগুলো ফলো করবে। তো আমি এখানে একটা ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজি জয়েন জয়েন করাতে চাই। সেটা হলো, অনেকে কোশ্চেন করে থাকো যে ভাইয়া এক্সাম হলে পারা জিনিস কেন ভুল হয়। তো সেটার একটাই কারণ, সেটা হলো স্ট্রেসের কারণে। তোমরা পরীক্ষার হলে হয়তো বা বেশি প্রেশার বা বেশি স্ট্রেস নিয়ে ফেলো, যার কারণে তোমাদের পারা জিনিসগুলো ভুল হয়। তো তোমরা করবে কি, তোমাদের এক্সাম হলে যেন তুমি যে জিনিসটা পারো সেটা যেন 100% পারফেক্টলি তুমি অ্যান্সার করতে পারো। সেজন্য তোমরা পরীক্ষার হলে যেই স্ট্রেসটা ফেস করো সেটা অবশ্যই তোমরা তোমাদের যে পড়ার টেবিল আছে সেখানে নিয়ে আসবে। তোমরা প্রতিটা কোশ্চেনের অ্যান্সার টাইম টাইম ধরে ধরে প্রতিটা কোশ্চেনের অ্যান্সার করবে। ধরো একটা ম্যাথ যদি তুমি 5 মিনিটে করো, পরের বার যখন করবে সেটা 4.5 মিনিটে তোমরা নামানোর চেষ্টা করবে। পরের তারপরে থার্ড টাইম যখন করবে সেটা 4 মিনিটে নামানোর চেষ্টা করবে। এভাবে আস্তে আস্তে টাইম কমিয়ে সেটা 2 বা 2.5 মিনিটে তোমরা করে ফেলার ট্রাই করবে। ধন্যবাদ চন্দ্রিকা। আপনাকে ধন্যবাদ ইব্রাহিম। আমরা এবার একটি কমেন্ট নিয়ে নিচ্ছি। আমি অরণ্যর কাছে চলে যাচ্ছি। অরণ্য, আপনি বলবেন, এখানে একটি কমেন্ট এসেছে, ভাইয়া হায়ার লেভেলের কোন ক্যালকুলেটর গুলো ইউজ করতে দেয়? অরণ্যর কাছে চলে যাচ্ছি। আচ্ছা, হায়ার লেভেলের কোন ক্যালকুলেটর গুলো ইউজ করতে দেয় সেটা হচ্ছে, গতবার আমি যেটা ইউজ করেছিলাম সেটা হচ্ছে 991 ES প্লাস। এটা খুব ভালো একটা ক্যালকুলেটর, মানে এটার হায়ার লেভেলের বলা যেতে পারে। এছাড়াও আসলে আরেকটা ক্যালকুলেটর আছে, সেটা রিসেন্টলি মানুষ ইউজ করা শুরু করেছে, সেটা ইউজ করা যাবে। সেটার নাম হচ্ছে, আমার যতদূর মনে পড়ে, EX প্লাস, 991 EX প্লাস। তো ES প্লাস অথবা EX প্লাস, এই দুইটার মধ্যে যে কোনো একটা ইউজ করলেই আসলে আমার মনে হয় যে এর বেশি কিছু আসলে আমাদের লাগবে না। আর MS টা যদি কারো, মানে 991 MS টা যদি মানে কারো ইউজ করতে ইচ্ছা হয় সে ইউজ করতে পারে। বাট আমার মনে হয় যে ES প্লাস বা EX প্লাস গুলি একটু হায়ার লেভেলের, ওটাতে আর একটু বেশি সুবিধা পাওয়া যেতে পারে। তো আমার মনে হয় সেটাই ভালো হবে। ধন্যবাদ চন্দ্র। অরণ্য, ধন্যবাদ আপনাকে।
অরণ্যর কাছে আবার চলে যাচ্ছি। যদি কেউ কোচিং, প্রাইভেট কিংবা টিউটরের কাছে পড়তে চায়, সেক্ষেত্রে কিভাবে ইফেক্টিভলি পড়তে পারবে, বা এটা অ্যাডমিশনের ক্ষেত্রে কতখানি ইফেক্টিভ হবে? কোচিং, প্রাইভেট এগুলো আসলে সবকিছুই মানে এটা পার্সোনাল একটা ব্যাপার, এটা নিয়ে আসলে খুব বেশি মন্তব্য করাটা আসলে উচিত হবে না। বাট তারপর আমি যদি বলি যে কোচিং, হ্যাঁ কোচিং বা প্রাইভেট টিউটর অবশ্যই আসলে মানুষকে মানে একটা স্টুডেন্টকে অবশ্যই হেল্প করে অনেক দিক দিয়ে। যেমন প্রত্যেকবারই আসলে দেখা যায় যে কোনো ভর্তি পরীক্ষার ক্ষেত্রে, সেটা মেডিকেল হোক, ইঞ্জিনিয়ারিং হোক, সেটা ভার্সিটি হোক, প্রত্যেকটা মোটামুটি প্রত্যেকটা স্টুডেন্টই আসলে কোনো না কোনো আহ, ভালো কোচিং সেন্টারে ভর্তি হয়। তো কোচিং সেন্টার আসলে কাজটা করে কি, কোচিং সেন্টারের আসলে পরীক্ষাগুলো খুব সহায়ক হয় আমার কাছে যেটা মনে হয়েছে। কোচিং সেন্টারের ক্লাসগুলো তো অবশ্যই অনেক ইফেক্টিভ হয়, প্লাস সবচেয়ে বেশি ইফেক্টিভ থাকে হচ্ছে পরীক্ষাগুলো। কারণ ওই পরীক্ষাগুলো দিলে আমার একটা এক্সপিরিয়েন্স হয়। মেইন আমার ভর্তি পরীক্ষার সাথে অনেকটা সিমিলার পরীক্ষা নেওয়ার ফলে আমার আসলে একটা এক্সপিরিয়েন্স হয়, মানে কোন জায়গায় আমার টাইম বেশি যাচ্ছে, কোন জায়গায় টাইম কম যাচ্ছে, এই ব্যাপারগুলো আসলে খুব বুঝতে সহায়ক হয়, সুবিধা হয় আর কি। প্লাস আমার কোন বিষয়টাতে বেশি দক্ষতা, কোন বিষয়টাতে কম দক্ষতা, সেটা আমি যাচাই করতে পারি। ক্যালকুলেটর আমি কিভাবে ফাস্ট অনেক ইউজ করতে পারি, সেটার একটা ধারণা আমি আসলে পরীক্ষার মাধ্যমে পেয়ে যাই। তো আমি বলবো যে কোচিং করাটা ভালো। কোচিং সেন্টারে গিয়ে যদি কেউ তার সময়টাকে কাজে লাগাতে পারে তাহলে অবশ্যই ভালো। আবার যদি কেউ মনে করে যে না আমি কোচিং এ আসলে যেতে চাই না, তবে সেটাও আমি বলবো যে ঠিক আছে, সেটাও স- সম্ভব। কোচিং না করেও আসলে ভালো কোথাও চান্স পাওয়া সম্ভব। তবে সেক্ষেত্রে বাসায় আসলে নিজের থেকে আসলে পরীক্ষাগুলো দিতে হবে, এবং কোচিং সেন্টার আমাকে যা করে দিত ওটা আমাকে আসলে নিজেই মানে বাসার মধ্যে আমাকে নিজেই করতে হবে, তাহলে আসলে সম্ভব ভালো জায়গায় চান্স পাওয়া। আর প্রাইভেট টিউটরের কাছেও অনেকে পড়ে, এটা আসলে ব্যক্তিগত ব্যাপার। কেউ চাইলে করতে পারে, আবার নাও করতে পারে, এটা নিয়ে আমি আসলে তেমন কিছু বলার নেই। তার যার যার ব্যাপার তার তার ব্যাপার। চন্দ্রিকা। অরণ্য, আপনাকে ধন্যবাদ। আপনারা বুঝতেই পারছেন, কোচিং, প্রাইভেট টিউটর এগুলো আসলে সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করে। আমরা লাইফের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এবার আপনাদের কাছ থেকে বলছি যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। আহ শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি আসলে এটাই বলবো যে অ্যাডমিশন টাইমটা আসলে খুব বেশি যে লং তা না, 2-3 মাসের সময় থাকে। তো আমার মনে হয় যে খুব ইফেক্টিভলি আসলে রেগুলারলি পড়াশোনা করলে আসলে সবই মানে সবকিছুই সম্ভব একটা স্টুডেন্টের পক্ষে, যতটুকু সে চায় ততটুকু করা সম্ভব। তো ভালো করে পড়াশোনা করবে সবাই, এবং আশা করি সবাই সবার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে। এটুকুই বলেছিল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এবার জয়ন্তের কাছে চলে যাচ্ছি। আমি প্রথমে হচ্ছে সবাইকে শুভকামনা দিয়ে শুরু করব। আবার অনেকে হচ্ছে এই প্রশ্নটি করে থাকে যে ভাইয়া কত মার্ক অ্যান্সার করলে বা কত কিভাবে কি করলে আমার চান্স হবে। আমি এখানে একটা মাত্র কথা বলতে চাই, তুমি যদি 65 থেকে 67% প্রশ্নের অ্যান্সার কারেক্টলি যদি করে আসতে পারো তাহলে তোমার চান্স নিশ্চিত। আর তুমি তো জানো, তুমি তো তোমাকে নিজেকে চিনো, তো তুমিই জানো তুমি নিজের মধ্যে থেকে বেস্টটা কিভাবে বের করে নিয়ে আসতে পারবে। তো ওইভাবেই তুমি পড়াশোনা করতে থাকো এবং পড়াশোনার সাথেই থাকো। তোমাদের সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ। আচ্ছা, প্রথমে যেটা বলতে চাই, প্যানিক হওয়ার কোনো কারণ নেই। আশেপাশ থেকে অনেক কথা শুনতে পারবা যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন অনেক কঠিন, এটা না হলে তো জীবন শেষ। আসলে জীবন শেষ বলে কিছুই নেই। তুমি যদি কোথাও চান্স নাও পাও, তোমার কিন্তু জীবন এখানে থেমে থাকবে না, তোমাকে কিন্তু চলতে হবে। সো এটাই বলবো যে তোমার প্যানিক হওয়ার কিছু নেই। অনেকে হচ্ছে এক্সাম হলের মানুষ বা হচ্ছে এত 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 কম্পিটিশন, মানে হচ্ছে এবার যেহেতু কম্পিটিটর আরো বেশি, কারণ হচ্ছে এবার সবাইকে অটো পাস দিয়ে দেওয়া হয়েছে। সো এইসব দেখে অনেকে ঘাবড়ে যায়, ভাবে যে এত মানুষের মধ্যে কিভাবে আমি যে টিকে থাকবো। মেইন কথা হচ্ছে যে সবাই কিন্তু কম্পিটিটর না। তুমি যাদেরকে কম্পিটিটর ভাবছো তারা কিন্তু সবাই কম্পিটিটর না। এখানে অনেকেই হচ্ছে অনেক রকম ভাবে হচ্ছে বাদ পড়ে যাবে। সো তুমি চেষ্টা করবা যাতে ওই বাদ পড়া দলে তুমি নিজে পড়ে না যাও।
ওই বাদ পড়ার দল যাতে তুমি নিজে পড়ে না যাও। আর আরেকটা জিনিস একটু এখানে মেনশন করতে চাই, একটু অ্যাড করতে চাই আর কি, যে অনেকের মাঝে একটা প্রশ্ন থাকে যে ভাইয়া ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়ার পরেও আমি কি ভার্সিটি ক ইউনিটের বা সায়েন্স ইউনিট যেগুলো আছে সেগুলোর প্রিপারেশন কি আমার নেওয়া হয়ে গেল কিনা, মানে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন আমি নিব বাট ওইগুলো আমি কভার করতে পারবো কিনা। সো এটার অ্যান্সার হচ্ছে হ্যাঁ তুমি পারবা, আবার অ্যান্সার হচ্ছে না তুমি পারবা না। কেন এই দুইটা কথাই বললাম, এটা ডিপেন্ড করবে তোমার প্রিপারেশনের স্টাইলের উপরে। তুমি যদি শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং কেই ফোকাস করে পড়াশোনা করো, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং এ যেহেতু রিটেন প্রশ্নকে বেশি এমফাসাইজ করা হয় সকল ভার্সিটিগুলোতে, তাহলে কিন্তু তুমি এমসিকিউ সলভ করার যে টেকনিক বা কিছু শর্টকাট বা কিছু শর্ট মেথড, কিছু ট্রিক্স রয়েছে সেগুলা সম্পর্কে কিন্তু তুমি আয়ত্ত করতে পারবা না। আর তুমি যদি ভেবে থাকো যে যে ভার্সিটি গুলার আগে আমি যে কয়দিন সময় পাবো, 5-7 দিন যেটাই হোক না কেন, আমি ওই টাইমের মধ্যে এগুলো আয়ত্ত করতে পারবো, এটা একটু ভুল হবে আমার মতে। কারণ আসলে ওই কম সময়ের মধ্যে এটা আসলে করা যায় না। এখন তোমার মধ্যে যদি এই টেন্ডেন্সি থাকে যে আমি ইঞ্জিনিয়ারিং ভার্সিটি গুলোতে পরীক্ষা দিব, দ্যাটস ওয়াই আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছি, একই সাথে আমি ভার্সিটি যেগুলো আছে সায়েন্স গ্রুপের যে প্রিপারেশন সেগুলো আমি নিব, তাহলে তোমার ক্ষেত্রে যেটা করণীয় হতে পারে, তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও ঠিক আছে, বাট তার পাশাপাশি তুমি যদি চাও, তোমার যদি সময় থাকে, তুমি ভার্সিটি প্রিপারেশনের জন্য এমসিকিউ তো মেইনলি ফোকাস করা হয় ভার্সিটিতে, তো এমসিকিউর কিছু টুকটাক প্রিপারেশন নিয়ে রাখতে পারো, কিছু আইডিয়া নিয়ে রাখতে পারো, যাতে করে তোমার ওই প্রিপারেশনটা কভার হয়ে যায়। বাট 5-7 দিন বা 2-3 দিনে কিন্তু তুমি এই প্রিপারেশন নিতে পারবা না। তোমাকে কিন্তু একদম প্রথম থেকেই ওই চিন্তাটা মাথায় রাখতে হবে যদি তুমি নিতে চাও। আর যদি না চাও যে ভাই দরকার নাই, আমি শুধু ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে পরীক্ষা দিব এবং ওইখানের জন্য আমি পুরো মনোনিবেশ করব, তাহলে কোনো সমস্যা নেই, তাহলে তুমি সেটার দিকে মনোনিবেশ করতে পারো, এটা আমি কোনো সমস্যার কিছু মনে করতেছি না। মেইন কথা হচ্ছে যে তুমি যেদিকে যাও না কোনো একটা দিকে ফোকাস করে আগাও। ওই যে কথায় বলো না যে দুই নৌকা, ওই দুই নৌকাতে পা দেওয়ার কোনো দরকার নেই, দুই নৌকাতে পা দেওয়ার কোনো দরকার নেই, তুমি যে কোনো একদিকে ফোকাস করে যাও। আল্লাহ যদি চায়, সৃষ্টিকর্তা যদি চান, অবশ্যই তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আর কোনো বিষয়ে প্যানিক করবা না, ডিপ্রেসড হওয়ার কিছুই নেই, তোমার জীবন এখানেই শেষ না। তোমার যদি তুমি যদি মানে তোমার লক্ষ্যে নাও পৌঁছাতে পারো, বা এখানে চিন্তার বা ভয়ের কিছু নেই। তো সবার জন্য শুভকামনা রইলো, এবং সবাই যাতে ঠিকভাবে প্রিপারেশন নিতে পারো, সুস্থ মাথায় পরীক্ষা দিতে পারো। সুস্থ থাকাটা অনেক গুরুত্বপূর্ণ। তুমি অনেক ভালো প্রিপারেশন নেওয়ার পরে যদি সুস্থ থাকতে না পারো, তাহলে কিন্তু ওই প্রিপারেশন নেওয়ার কোনো মানেই হচ্ছে না। সো সুস্থভাবে প্রিপারেশন নাও, ভালোভাবে ঠান্ডা মাথায় পরীক্ষা দাও। আশা করছি ভালো কিছু হবে ইনশাল্লাহ। চন্দ্রিকা। ধন্যবাদ সাবির। আমরা ইব্রাহিমের কাছে চলে যাচ্ছি। অ্যাডমিশনের জার্নি অনেক গুরুত্বপূর্ণ সময়, তাই তোমরা কখনোই তোমাদের হাল ছেড়ে দিবে না। অনেক বেশি আত্মবিশ্বাসী হবে, নিজের লক্ষ্য রাখবে আকাশ ছোঁয়া। একটা দিন পড়াশোনা না করলে তুমি প্রায় 1 মাস পিছিয়ে যাবে, এই ধরনের মনোভাব নিজের মধ্যে পোষণ করবে, ইনশাআল্লাহ তোমার প্রিপারেশনটা অনেক ভালো হবে। তোমরা নিজেদের ক্যাপাবিলিটি বুঝবে, সেই অনুযায়ী প্রিপারেশন নিবে, নিজেদের জীবন ফুলফিল করবে। তোমাদের সবার স্বপ্ন পূরণ হোক ইনশাআল্লাহ, শেষ হাসি তোমরাই আসবে। উইশ ইউ অল দ্য বেস্ট। ধন্যবাদ সবাইকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন সবকিছু ভালোভাবেই বুঝতে পেরেছেন। এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আপনারা বিদ্যা বাইচের পেজে প্রশ্ন করতে পারেন, আশা করি কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাবেন। দেখা হবে অন্য কোনো লাইভ সেশনে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।